তো এখানে হচ্ছে ফোর্স অ্যাক্টিং অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর প্লেসড ইন অ্যান এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, নামটা তো অনেক লেন্দি। ঠিক আছে, আজকে যে টপিক গুলো লিখবো এরকম নাম। আর এখানে সি কিউব লিখে দিচ্ছি কেন, সি কিউবটা হচ্ছে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। ঠিক আছে, তাই সি কিউব হয়ে গেছে। মানে ওটা এক্সামে তো পুরোটাই লিখতে হবে, তো আরো দুটো লাইন লেগে যাবে, ঠিক না? তাই জন্য যাতে একটু কমে হয়ে যায়। তো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর প্লেসড ইন অ্যান এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। তো দেখি ফোর্স কেন অ্যাক্ট হচ্ছে, রিজন কি, ওগুলো ভালো করে দেখতে হবে। ঠিক আছে, তো ফোর্স যেখানেই আসবে না, ওয়ার্ডটা মনে রাখতে হবে, যখন দুটো ম্যাগনেট থাকে, দেয়ার আর টু ম্যাগনেটস, তখন কি হবে, দেয়ার মাস্ট মেবি অ্যাট্রাকশন আর রিপালশন। ঠিক আছে, তো অ্যাট্রাকশনও হতে পারে, রিপালশনও হতে পারে। তো সেটাই হচ্ছে কজ অফ ফোর্স। মানে দুটো ম্যাগনেট আছে, দুটো ম্যাগনেটিক ফিল্ড আছে ভার্চুয়ালি। অ্যাকচুয়ালি একটাও নেই, সবগুলো কারেন্টের থ্রু আসছে, কারণ ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট চ্যাপ্টারটা। তো কারেন্ট ফ্লো হলে ম্যাগনেটিক ফিল্ড হয়, তার থেকে ফোর্স আসছে, তার থেকে অ্যাট্রাকশন রিপালশন হচ্ছে। তো এখানে একটা অ্যাক্টিভিটির মতো আছে আর কি, এটা একটা ড্র করতে হবে ড্রয়িংটা। তো এখানে একটা স্ট্যান্ডকে ড্র করতে হবে। ঠিক আছে, তো স্ট্যান্ডের যে বেসটা আছে, বেসটা ড্র করে নিলাম, একটা উডেন স্ট্যান্ড আছে। দেন ম্যাগনেটিক ফোর্স যেটা হয়, এটা এক্সট্রিমলি উইক হয়। ঠিক আছে, তো ম্যাগনেটিক ফোর্সকে ভালো করে ডিটেক্ট করতে হলে, আদারওয়াইজ অবজার্ভ করতে হলে, তখন যে কন্ডাক্টর যেটা নিতে হবে না, একটা কন্ডাক্টিং রডকে নেব, যেটা অসিলেট করবে, ফোর্স পাবে, ডিফ্লেকশন হবে। তো এক্সট্রিমলি লাইটার হতে হবে। আর তাই কি করা হয়, অ্যালুমিনিয়ামকে সিলেক্ট করা হয়, কারণ অ্যালুমিনিয়াম অনেকটা লাইটার হয়, লো ডেন্সিটি। আয়রন নিলে কি হবে, আয়রন নিলে হয়তো কারেন্টটা অনেক লার্জ দিলাম, তাও কিছু ডিফ্লেকশন হবে না, ওটা একটা প্রবলেম। তো অ্যালুমিনিয়াম নিলে কি হচ্ছে, কম কারেন্টে ডিফ্লেকশন দেখা যাবে, এক্সপেরিমেন্টটা ভালো হবে। ঠিক আছে, তো এটা তো স্ট্যান্ডটা আছে। ঠিক আছে, স্ট্যান্ডের বেসটা। ঠিক আছে, তো দেন একটা ওয়ারের থ্রু, কন্ডাক্টিং ওয়ার্সের থ্রু এটা অ্যালুমিনিয়াম রডকে নিচ্ছি। ঠিক আছে, সাপোজ দিস ইজ অ্যান অ্যালুমিনিয়াম রড, লাইট ওয়েট হবে, তাই জন্য এটা না হলো। ঠিক আছে, তো এটা তো স্ট্যান্ড আছে, যা আছে ফিক্সড করা আছে ওর সঙ্গে। ঠিক আছে, তো একটা সাইডে তো সাসপেন্ডেড থাকবে না, তাই না? তো ওয়্যারটা যেটা, এটা এটা তো হলো কন্ডাক্টিং ওয়্যারস, সে কপার, কপার ওয়্যারস আছে। ঠিক আছে, তো ওয়্যারসটাকে টার্ন দিয়ে নিয়ে যাই, দেন ব্যাটারির সঙ্গে কানেক্ট না করলে তো কারেন্ট পাবো না, তাই না? ব্যাটারি তো লাগাতেই হবে। তো ব্যাটারি ও সেল, দেন কি, ঠিক আছে, তো এটা কানেকশনটা দেখালাম। ঠিক আছে, যে যে ওয়্যারটা আছে, তার এন্ডস গুলোকে ব্যাটারির সঙ্গে কানেকশন লাগিয়েছি, আদারওয়াইজ ডাইরেক্ট এমনি রেখে দিলেও হতো। ঠিক আছে, ওয়ান সাইড ইজ পি, আদার সাইড ইজ কিউ। ঠিক আছে, একটা অ্যালুমিনিয়াম রড আছে, এটা সাসপেন্ডেড থ্রু স্ট্যান্ড, ব্যাটারি কানেকশনও করে দিয়েছি। তো লেফট সাইডটা কি হবে, ব্যাটারি পজিটিভ না নেগেটিভ? লঙ্গার টার্মিনাল যেটা, ওটাই তো পজিটিভ হয়, তাই না? তো ব্যাটারি প্লাস মাইনাস দেখে নিলাম। ঠিক আছে, তো কি যেটা আছে, কি ক্লোজড আছে না ওপেন আছে? ক্লোজ আছে, মানে কারেন্ট ফ্লো হবে তো। এখন তো কারেন্ট ফ্লো হবে না, হবে না, ক্লোজ থাকলেই তো হয়, তাই না? ক্লোজ থাকলেই তো কারেন্ট ফ্লো হয়, এখন তো কারেন্ট ফ্লো হবে। কারণ ওপেন থাকলে তো এটা গ্যাপ হয়ে গেল, তখন তো কারেন্ট যাবে না, তাই না? সেই ব্যাপারটা। তো কি ক্লোজ মানে কারেন্ট ফ্লো হবে, সার্কুলেট করবে। তো কারেন্টটা এই ফিগারে কোন ডাইরেকশন যাবে, কন্ডাক্টরে, যে পি টু কিউ যাবে না কিউ টু পি যাবে? পি টু কিউ যাওয়ার কথা না, কারণ এখান থেকে প্লাস স্টার্ট হলো, দেন কারেন্টটা এই ডাইরেকশনে আসছে, দেন ডাউনওয়ার্ড আসবে কারেন্টটা, দেন পি টু কিউ ডাইরেকশনে কারেন্ট, আই কারেন্ট যাচ্ছে, শো করে দিন। ঠিক আছে, যে কোনো কারেন্ট হোক, 1 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো পি টু কিউ ডিরেকশনে কারেন্ট আছে। দেন এখানে যে ফোর্সের কন্ডিশনস গুলো দেখতে হবে, কন্ডিশন টু, কন্ডিশন ফর ফোর্স, ফোর্সের কন্ডিশন কি, সি কিউ, দ্যাট ইজ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। তো এটা কন্ডাক্টিং রড হলে হবে, গ্লাস রড হলে কি হবে, ফোর্স থাকবে না, প্লাস্টিক হলে হবে না। ঠিক আছে, উডেন মেটেরিয়াল হলে হবে না। তো এখানে কন্ডাক্টিং রড আছে,
অ্যান্ড অলসো কারেন্ট ক্যারিং, মানে কারেন্টও ফ্লো হতে হবে। তো সুইচটা অফ থাকলে হতো। তো এটা আমরা অ্যাপ্লিকেশনটা কেন দেখছি, এটার থ্রু দিয়ে কি হবে, ফ্যানের যে মোটরে ওয়ার্কিং হয় না, মোটরে কি হয়, রোটেশন হয়। সুইচ অন করলাম, কারেন্ট যাবে, দেন মোটর কি হবে, ওয়ার্কিং স্টার্ট হবে, রোটেশন হবে। তো মোটরের যে রোটেশনের যে রিজনটাই হচ্ছে ফোর্স। সেই ফোর্সটাকে ইনভেস্টিগেট করবো, যে ফোর্সটার ডিরেকশন কি হয়। ঠিক আছে, ফোর্স মানে রডটা তো স্টেশনারি থাকবে না, ও কি করবে, অসিলেট করবে, ডিফ্লেক্ট করবে। তো ডিফ্লেকশনটাই দেখতে হবে কোন ডাইরেকশনে। তো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর রেডি। দেন থার্ড টার্মটা কি চাই আমাদের, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড চাই, মানে একটা ম্যাগনেটকে আনতে হবে। তো একটা বার ম্যাগনেটও আনতে পারি, ইলেকট্রোম্যাগনেটও হবে, যে কোনো ম্যাগনেট হলেই হলো। তো এখানে কি করবে, একটা হর্সশু ম্যাগনেট তো জানা আছে, হর্সশু ম্যাগনেট ইউ প্যাটার্নে হয়। ঠিক আছে, তো হর্সশু ম্যাগনেটকে এটাকে এরকম ভাবে এখানে প্লেস করতে হবে। ঠিক আছে, তো এটা ড্রয়িংটা তো 3D, তো দেখি ট্রাই করি ড্র করা যাচ্ছে কিনা, দেখি হর্সশু ম্যাগনেট। ঠিক আছে, আর একটু ওয়াইডার হলে বেটার হয় ম্যাগনেটটা। ঠিক আছে, তো এটা একটা হর্সশু ম্যাগনেট নিলাম। ঠিক আছে, মোটামুটি হলো হর্সশু ম্যাগনেট। তো এর ডাউনওয়ার্ড যেটা, এটাকে আমি নর্থ করে দিচ্ছি। কেউ সাউথও করতে পারে, কোনো ব্যাপার না, আনসারটা অপোজিট হবে, আদারওয়াইজ ফোর্স তো পাবেই। তো ম্যাগনেটটাকে দেখা যাচ্ছে এরকম ভাবে রাখা আছে, তাই না, তো রডটা আছে, তার মধ্যে ম্যাগনেটটাকে প্লেস করা আছে। ঠিক আছে, ম্যাগনেটটা একটু লার্জার হলে ভালো, মানে ওই থিন ম্যাগনেট হলে কি হবে, ফোর্সটা পুরো রডটাকে যদি কভার করে তো বেটার হবে, মানে রডটা কভার থাকবে। ঠিক আছে, মানে ম্যাগনেটটা আরো লার্জার করলে বেটার হতো, যে পুরো লার্জার করলে ততটা ডায়াগ্রামে স্পেস নেই। ঠিক আছে, এবার দেখি ফোর্সটা কি হচ্ছে। তো কারেন্ট ফার্স্টে ফ্লো হচ্ছিল কন্টিনিউয়াস, সুইচটা অন করা ছিল, কি ক্লোজ আছে। দেন যেই আমি ম্যাগনেটটাকে প্লেস করব, দেখবো কি রডটা টুয়ার্ডস দ্য ম্যাগনেট চলে আসবে, মানে এই ফিগার থেকে যা দেখে লাগছে সেটা আপওয়ার্ড চলে আসবে। ওটা দেখবো কি করে, বোঝাবো কি করে হচ্ছে। তো রডটা কি হবে, এই ডাইরেকশনে মানে টুয়ার্ডস দ্য ম্যাগনেট ডিফ্লেক্ট করবে। ঠিক আছে, তো রড আর কন্ডাক্টর পি কিউ ডিফ্লেক্ট টুয়ার্ডস দ্য ম্যাগনেট, দ্যাট ইজ ম্যাগনেট তো আপওয়ার্ড আছে, পেপারের উপরে আছে, তো রডটা কি আসছে, আপওয়ার্ড চলে আসছে। ঠিক আছে, মানে এরকম সাসপেন্ডেড ছিল, আপওয়ার্ড ডাইরেকশনে চলে আসবে, মানে ডিফ্লেক্ট করবে। তো এই ডিফ্লেকশনটা কেন আপওয়ার্ড হলো, ডাউনওয়ার্ড কেন হলো না, ওটাকেই দেখতে হবে। ঠিক আছে, তো ও যাচ্ছে কোথায়, পারপেন্ডিকুলার আপওয়ার্ডস, আপওয়ার্ড টু দ্য প্লেন অফ পেপার আর বোর্ড। তো আমি বোর্ডে ড্র করলাম, তো বোর্ড লিখলাম, পেপার লিখলেও হবে। ঠিক আছে, তো সেই ব্যাপারটা। তো এক্সামে তো বোর্ড থাকবেই, তাই না, সেখানে তো থাকবে, তো বেস্ট অফ লাক লেখা থাকে, তো তাই না, ওই লেখা থাকলে তো আবার দিয়ে যেতে দেবে না, তাই না, ট্রান্সপারেন্ট বোর্ড চাই, তাই না, ট্রান্সপারেন্ট বোর্ড, তবে তো কিছু লেখা থাকছে না। তো অনেকে অনেক কিছু লিখে নিয়ে চলে গেল, তাই না, তা ওইটা তো হবে না। ঠিক আছে, তো প্লেন অফ পেপারের পারপেন্ডিকুলার মানে কি, ভার্টিক্যাল আপওয়ার্ড চলে আসছে, মানে আপওয়ার্ড ডাইরেকশন রিফ্লেকশন হচ্ছে। এবার আপওয়ার্ড কেন হলো ওটা গিয়ে দেখি। ঠিক আছে, তো আমি একটা রুল করিয়েছিলাম, যেটা মনে আছে, যে আশীর্বাদ রুল একটা ছিল, আগে থেকে মনে হচ্ছিল, তাই না, আশীর্বাদ রুল ছিল। আদারওয়াইজ আরেকটা রুল বলেছিলাম কি, আশীর্বাদের সঙ্গে রাইট হ্যান্ড পাম রুল ছিল অ্যাকচুয়াল নাম, তো ওটাই লিখতে হবে। ঠিক আছে, তো ওটা ভুলে গেল, আশীর্বাদ লিখলে তো মার্কস দেবে না, তাই না, কনফিউজ, টিচার কনফিউজ হয়ে যাবে, ভাববে কি লিখেছে, তাই না, মার্কস দেবো কি না ভাববে, সেটাই, তাই না, মার্কস সেটাই নেবে, অত ভাববে না। ঠিক আছে, কারণ অনেক কপি চেক করতে হবে। ঠিক আছে, অত ভাবার টাইম থাকবে না। তো এটা রুলটা হচ্ছে যে টু ডিটারমাইন দ্য ডাইরেকশন অফ ফোর্স, রুলটা হলো রাইট হ্যান্ড পাম রুল। আদারওয়াইজ আরেকটা রুল আজকে দেখবো, সেটা হচ্ছে ফ্লেমিংসটা, মানে অনেকের হয়েছে, তাই না, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। এই দুটোই অ্যাপ্লিকেবল হবে। তো এনি ওয়ান, ঠিক আছে, এনি ওয়ান, এদার রাইট হ্যান্ড পাম রুল, আদারওয়াইজ ফ্লেমিং লেফট হ্যান্ড রুল। তো যে কোনো একটা রুল অ্যাপ্লাই করলেই হলো। ঠিক আছে, তো আমি ফার্স্টে রাইট হ্যান্ড পাম রুলটাই বলি, এটা দিয়ে একটু ইজিলি বোঝা যাবে। ফ্লেমিং লেফট হ্যান্ড রুলটাও ভালো, যে কোনো একটা লিখলেই হলো, দুটোকেই বোঝাবো। তো রাইট হ্যান্ড পাম রুলের মধ্যে কি ছিল, রাইট হ্যান্ড মানে হচ্ছে যেটা আশীর্বাদ রুল যেটা বলছিলাম। ঠিক আছে, তো রাইট হ্যান্ডের যে থাম্বটা, ঠিক আছে, তো এটাই তো আশীর্বাদ রুল, এখান থেকে আসছিল। তো থাম্ব যেটা হবে, আগে কি ছিল, পজিটিভ চার্জ নিয়ে বলেছিলাম, তাই না, চার্জের মোশন ছিল। এবার তো কন্ডাক্টর আছে,
তো একটা পজিটিভ চার্জ সাপোজ রাইটে যাচ্ছে, তো এর আগের চ্যাপ্টারে ইলেকট্রিসিটিতে ছিল, ইলেকট্রিসিটিতে কি ছিল, একটা ইলেকট্রন আছে, সেম ওয়ান ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন, লেফটে যাচ্ছে ইলেকট্রনটা। তো ইলেকট্রন যদি সাপোজ ফ্রি ইলেকট্রন লেফট সাইডে যায়, তো কারেন্টের ডাইরেকশনটা কোন সাইডে হবে? সেম না অপোজিট সাইডে? অপোজিট হবে, তাই না? কারেন্টটা হচ্ছে রাইটে, তো লেফট সাইডে যখন ইলেকট্রন যাচ্ছে, কারেন্ট যাচ্ছে রাইটে। তো আমরা অ্যাজিউম করতে পারি যে একটা পজিটিভ চার্জ যাবে রাইটে, তাই না? তো পজিটিভ চার্জ যদি সাপোজ রাইটে যায়, কারেন্টটাও কোন ডাইরেকশনে যাবে? রাইটে। আমরা দুজনে হচ্ছে প্যারালাল, এটা মনে রাখতে হবে যে মোশন অফ পজিটিভ চার্জ আর ডাইরেকশন অফ কারেন্ট সেম। ঠিক আছে, যদি একটা পজিটিভ চার্জকে রাইটে মুভ করানো হয়, দ্যাট মিনস কারেন্টটাও কোন সাইডে যাচ্ছে? রাইটেই যাচ্ছে, কারণ এখানে তো কারেন্টের থ্রু দেখতে হবে, কারেন্ট আছে, তো পজিটিভ চার্জটাই কি হয়ে গেল? কারেন্ট হয়ে গেল। ঠিক আছে, একই জিনিস হচ্ছে। আর নেগেটিভ হলে কি হতো? অপোজিট, যেটা ইলেকট্রন, আমরা জানি ইলেকট্রিসিটি। ঠিক আছে, এতটা তো ক্লিয়ার। এবার দেখি কি হচ্ছে, কারেন্টটা যাচ্ছে কোথায়? P2Q না Q2P? কারেন্ট এই ফিগার যাচ্ছে P2Q এ। P2Q মানে হচ্ছে রাইটে যাচ্ছে, তাই তো? কারেন্টটা রাইটে আছে, তো কারেন্ট রাইটে গেলে পজিটিভ চার্জটা কোন ডাইরেকশনে? সেমই হবে, রাইটেই যাচ্ছে, তাই তো? তো ফিগার থেকে যেটা সিম্পলিফাই যদি করি ফিগারটাকে, তো এরকম একটু টেল্ট হয়ে আছে তো কারেন্টটা, তো কারেন্টে যাচ্ছে রাইট সাইডে, তো থার্মটা হচ্ছে কারেন্ট। ঠিক আছে, থার্ম ইজ কারেন্ট, তো কারেন্টটা রাইট সাইডে আছে। দেন হর্স ম্যাগনেটের যে ম্যাগনেটিক ফিল্ড, সেটা কি হয়? নর্থ টু সাউথ হয় না সাউথ টু নর্থ হয়? ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন নর্মালি নর্থ থেকে সাউথেই তো হয়, তাই না? ম্যাগনেটিক ফিল্ড তো তাই হয়, নর্থ থেকে সাউথই হবে, সাউথ টু নর্থ তো হয় না। ঠিক আছে, তো ম্যাগনেটিক ফিল্ডটা কি আছে? আপওয়ার্ড আছে, তাই না? বোর্ডে আপওয়ার্ড ডাইরেকশনে আছে, তো ম্যাগনেটিক ফিল্ড এটা হলো বি ফর ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, বিটা ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড। তো ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে আপওয়ার্ড ডাইরেকশনে, আর কারেন্টে আছে টুয়ার্ড ইস্টও বলতে পারি, বা একটু 3D বলে টিল্ট করে দেখানো আছে, বা কেউ ডাইরেক্ট এরকমও ড্র করতে পারি। কারেন্টের রাইটে আপওয়ার্ড নর্থের ডাইরেকশনে আছে ম্যাগনেটিক ফিল্ড, আর ইস্টের ডাইরেকশনে আছে কারেন্ট। ঠিক আছে, তো এবার যে রুলটা আমরা দরকার ওটাই চলে আসি, রাইট হ্যান্ড পাম্প রুল। তো থাম্বটা হচ্ছে কারেন্ট, আর থাম্ব বাদ দিয়ে মিনিমাম 5টা ফিঙ্গার তো থাকবেই হাতে মিনিমাম। তো বাকি যে 4টে ফিঙ্গার যেটা আছে, তো আদার যে 4 ফিঙ্গার, সেটা কার ডিরেকশনে আছে? প্যারালাল টু ম্যাগনেটিক ফিল্ড। বোঝা গেল যে থাম্বটা হচ্ছে কারেন্ট অ্যান্ড আদার 4 ফিঙ্গার্স টুয়ার্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড। দেন যেটা বলেছিলাম, আশীর্বাদ দেওয়ার যে এনার্জিটা কোথা থেকে যায়, আর ফোর্সটা সেন্টার থেকে অপওয়ার্ডই যায়, তো সেন্টার থেকে আশীর্বাদের এনার্জি কোথা থেকে হয়? সেন্টার থেকে অপওয়ার্ড যায়, তো পাম্পের সেন্টার থেকে অপওয়ার্ড ডাইরেকশনে, তো এটি ফোর্স। ঠিক আছে, তো ফোর্সটা কেমন হবে? যদি সাপোজ 4টে ফিঙ্গার হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আপওয়ার্ড, থাম্বটা কারেন্ট, তো ফোর্সটা কি হবে? ফোর্সটা টুয়ার্ড দ্য অবজারভার যাবে। মানে যদি এরকম ভাবে দেখি তো আমার ডাইরেকশনে আসছে, বা অপোজিট সাইডে থাকলে কি অবজারভার ডাইরেকশনে যাচ্ছে ফোর্সটা। ঠিক আছে, তো এবার কারেন্টটা আছে রাইটে থামে, আর বাকি 4টে ফিঙ্গার ম্যাগনেটিক ফিল্ড, তো ফোর্সটা কি হবে দেন? আপওয়ার্ডস তো, তাই না? তো ভার্টিক্যাল আপওয়ার্ড হচ্ছে, আর আপওয়ার্ড হলে ডিফ্লেকশনটা ঠিকঠাক লিখেছিলাম, ঠিকই তো আছে না? আপওয়ার্ডই তো লেখা হয়েছে, তো তাই জন্য কি হয়? রডটা ম্যাগনেটিক ডাইরেকশনে চলে আসবে। ক্লিয়ার তো? তো ফোর্সটা কি হচ্ছে? ফোর্স ইজ, একটু টিল্ট করে দেখালে এরকম হবে। ঠিক আছে, ফোর্স অ্যান্ড ডিফ্লেকশন সেম। ঠিক আছে, ফোর্স ইজ দ্য কজ অফ ডিফ্লেকশন, তো ফোর্স অর ডিফ্লেকশন টুয়ার্ড পারপেন্ডিকুলার আপওয়ার্ড। আদারওয়াইজ এটাও বলতে পারি টুয়ার্ড দ্য অবজারভার, টুয়ার্ডস দ্য অবজারভার। ঠিক আছে, তো রাইট হ্যান্ড পাম্প রুল থেকে এটা চলে আসছে। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলও দেখে নিই। ঠিক আছে, ওটা থেকেও দেখবো সেম আসছে কিনা। সেম তো আসতেই হবে, কারণ সব রুলই তো ইকুয়ালি অ্যাপ্লিকেবল। ঠিক আছে, তো ফোর্সটা আপওয়ার্ড ডাইরেকশন হলো, আমরা জাস্ট দেখে নেবো রাইট হ্যান্ড পাম্প রুল থেকে। ঠিক আছে, তো কারেন্ট দেখবো, কারেন্টটা হচ্ছে থাম্বটা, ম্যাগনেটিক ফিল্ড বাকি 4টে ফিঙ্গার, আর যেটা সেন্টার থেকে আপওয়ার্ড ডাইরেকশনে ফোর্সটা আসছে। ঠিক আছে, আর পজিটিভ চার্জ আর কারেন্ট সেম। এতটা তো ক্লিয়ার না? এটা তো কোনো ডাউট নেই, ঠিকঠাক আছে। তো এবার দেখি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলটা সেম ফেনোমেনাটা, মানে সেম ফোর্সটাকে শো করছে কিনা। তো শো করলে ভালো, না তো ভালো না, তাই না? ওটা তো হয় না, ফিজিক্সে তো এক্সেপশন হয় না, না যা হবে ওটাই তো হবে, তার মানে হবে, ঠিকঠাক কাজ করবে। ঠিক আছে, তো ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল স্কুলে কার কার হয়েছে? ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল হয়েছে স্কুলে কারো? স্কুলে হয়নি এখনো? মানে এই চ্যাপ্টারটা এখনো চলছে নাকি?
চলছে এটা, ওইটা তো একদিনই কমপ্লিট করে দেবে তাই না? একদিন ক্লাস করাবে, ওই দিনই A to Z কমপ্লিট, আর তো কিছু ইয়েতে হবে না। ঠিক আছে, তো ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল বলে দিই যে ফ্লেমিংস এর লেফট হ্যান্ডে না তিনটে ফিঙ্গার আমাদের কাজে লাগছে, মানে হচ্ছে আদার যে দুটো ফিঙ্গার ওগুলো বাদ দিয়ে, ঠিক আছে, এই দুটো ফিঙ্গারকে বাদ দিয়ে দিয়েছি, এই দুটো রাইটের দুটো ফিঙ্গার বাদ চলে গেল। ঠিক আছে, মানে আসলে বাদ দিলে ঝামেলা হয়ে যাবে, এখন রাখি। ঠিক আছে, মানে এখন বাদ দিচ্ছি ভার্চুয়ালি। ঠিক আছে, আসলে বাদ দিলে কি হবে, এখন তো অনেক ঝামেলা তাই না? যদিও লেফট হ্যান্ডে কেউ লিখছে না, তাও তো প্রবলেম হতেই পারে। ঠিক আছে, তো তো না অনেকে তো লেফট হ্যান্ডে লেখেও না, লেফট হ্যান্ডে এখানে গিয়ে কে লেখে? এখানে তো কারো লেখা নেই না, লেফট হ্যান্ডে কেউ আছে? এখানে তো কেউ নেই লেখা, যাই হোক। তো ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের মধ্যে কি আছে, তিনটে ফিঙ্গার, থাম্ব আছে, ইন্ডেক্স ফিঙ্গার আছে, আর সেন্ট্রাল ফিঙ্গার আছে। ঠিক আছে, তো তিনটে কত অ্যাঙ্গেলে আছে, যেটা থাম্বের সঙ্গে যেটা আছে ইন্ডেক্স ফিঙ্গারটা মানে ফোর ফিঙ্গারটা 90 অ্যাঙ্গেলে আছে। আবার কি হচ্ছে, ইন্ডেক্স ফিঙ্গারটা সেন্ট্রাল ফিঙ্গারটা এটা কত অ্যাঙ্গেলে আছে, 90-তে। মানে তিনটে ফিঙ্গার মিউচুয়ালি পারপেন্ডিকুলার। ঠিক আছে, মানে থাম্ব, ইন্ডেক্স ফিঙ্গার, ফোর ফিঙ্গার আর সেন্ট্রাল ফিঙ্গার বোথ আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তিনটেই। তো পারপেন্ডিকুলার থাকলে কি হয়, ইন্ডেক্স ফিঙ্গার যেটা আছে এটাকে ফোর ফিঙ্গার বলে, আর ইন্ডেক্স ফিঙ্গার, তো ইন্ডেক্সটা ইন্ডিকেট করে ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, আর সেন্ট্রালটাকে ইন্ডিকেট করে, সেন্ট্রালটা হচ্ছে কারেন্ট, কারেন্টটা করে। তো সেন্ট্রাল ফিঙ্গার কারেন্ট হচ্ছে, তো কারেন্ট কোথায় আছে, রাইট সাইডে। ঠিক আছে, আর ইন্ডেক্স ফিঙ্গারটা ম্যাগনেটিক ফিল্ড। তো যদি সেন্ট্রাল ফিঙ্গারটা আছে রাইট সাইডে আর ইন্ডেক্স ফিঙ্গারটা আপওয়ার্ড, ঠিক আছে, তো ইন্ডেক্স আপওয়ার্ড আছে, সেন্ট্রালটা রাইটে আছে, তো থাম্বটা কোন ডাইরেকশনে যাচ্ছে, আপওয়ার্ডই তো যাচ্ছে না, তো ভার্টিক্যালি আপওয়ার্ডই তো আসছে, পারপেন্ডিকুলার আপওয়ার্ড। তো আগের সঙ্গে মিলছে তো, তাই না? কারণ আগে থেকে ওইটাই লিখছিলাম। তখন আমরা এরকম ভাবে দেখে নেবো, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল থেকেও থাম্বটা হচ্ছে ফোর্সটা, তো থাম্বের ডাইরেকশনে কি হচ্ছে, রিফ্লেকশন হবে। ক্লিয়ার তো? ঠিক আছে, তো ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল থেকে এটা একটু দেখে নেওয়া ইজি, কারণ অনেক জায়গায় কি হাতটা এমনি এমনি ঘোরাতে হয়, অনেক ঝামেলা। হয়তো উল্টো দিকে থাকলো, আর রাইট হ্যান্ডে কি হয়, অতটা ঘোরাতে হয় না, ওটা ইজিলি পেয়ে যায়, মানে হাতটা রিল্যাক্সড আছে। আর এখানে কি হচ্ছে, হাতে স্ট্রেস হচ্ছে, তাই না? হাতে ফিঙ্গার গুলোকে স্ট্রেচ করতে হয়, অপোজিট ডাইরেকশনে ঘোরানো, তো কি হয়ে যাবে, অন্য ডাইরেকশন চলে আসবে, তাই না? সেই ব্যাপারটা, তো ওই প্রবলেমটা যাতে না হয়, কিন্তু এক্সামে লিখবো এটাই, এটাই ফার্স্টে লিখে নেবো, আর আমরা অ্যাপ্লাই করে নেবো রাইট হ্যান্ড ফর্ম রুলটা। বুঝে গেছে তো কি হচ্ছে? তার অনেক কোশ্চেন আসবে, তখন ক্লিয়ার হয়ে যাবে, কোনো ব্যাপার না। তো আমরা ডাইরেকশন নিয়ে আর কোনো ডাউট নেই, ডাইরেকশন ক্লিয়ার। দেন দেখবো ফ্যাক্টরস, মানে ডিফ্লেকশন কোথাও বেশিও হতে পারে, কমও তো হতে পারে। যদি ম্যাগনেটটা যদি স্ট্রঙ্গার হয়, আদারওয়াইজ যদি কারেন্টটা যদি সাপোজ ডাবল করলাম, যে কারেন্টটা 1 অ্যাম্পিয়ার ছিল, তো 1 থেকে 2 করে দিলাম, তো ফোর্সটা কি সেম থাকবে? বা থাকবে না, তো ফোর্সটাও ডাবল হবে, তাই না? যে কারেন্টটা 1 থেকে 2 অ্যাম্পিয়ার হলো, তো ফোর্সে যদি আগে 1 ইউনিট ছিল, তো ওটাও 2 ইউনিট হয়ে যাবে, 1 নিউটন থেকে 2 নিউটন, তো চেঞ্জ হবে। তো সেগুলোকে লিখবো আর কি। তো আগে আমরা দেখলাম ডায়াগ্রাম, মানে আগে আর্টিস্টের কাজগুলো দেখে নিলাম, এবার টেকনিক্যাল কাজ। ঠিক আছে, মানে আগে আর্কিটেক্ট হয়ে গেল, তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ার হবে, এবার ক্যালকুলেশন করবো। ঠিক আছে, তো তো আর্কিটেক্ট ভালো না ইঞ্জিনিয়ার ভালো, কোনটা ভালো? আর্কিটেক্টই ভালো। হ্যাঁ, বোঝা জিনিস আছে তো, টেকনিক্যাল কাজও ভালো, ক্যালকুলেশন করতে হবে, তাই না? ক্যালকুলেশন না করলে কি হবে, যদি কেউ ক্যালকুলেশন না করে বিল্ডিং বানালো, কি হবে বিল্ডিং? তো আর্থকোয়েক হলে ভেঙে যাবে, তাই না? তখন ঝামেলা হয়ে যাবে। তো টেকনিক্যাল টার্মস গুলো দেখে নিই। টেকনিক্যাল টার্মস হচ্ছে যে ফ্যাক্টরস অ্যাফেক্টিং, ফ্যাক্টরস অ্যাফেক্টিং reflection or force of the current carrying conductor। ঠিক আছে, তো কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের ফোর্সটা কোন কোন ফ্যাক্টর এফেক্ট করছে দেখি। ঠিক আছে, কোন ফ্যাক্টরগুলো, ফার্স্টের ফ্যাক্টর এই চ্যাপ্টারে কি হয়, যাই লিখবো ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, তো যাই ফ্যাক্টর থাকবে ফার্স্টে কাকে বলবো, কারেন্ট, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, তো যাই ফ্যাক্টর আসবে ফার্স্টেই কারেন্ট চলে এলো। ঠিক আছে, মানে কারেন্টের থ্রুতে এক্সপ্লেন হবে পুরোটাই। ঠিক আছে, তো ফোর্সে একটা ফর্মুলা হয়, ফর্মুলাটা মনে রাখতে পারি, ওটা ইজি হবে, কিন্তু সিলেবাসে নেই। তো ফ্যাক্টরগুলো এক্সপ্লেন করতে কাজে লাগবে, মনেও থাকবে। ফর্মুলাটা বেশ মজার ফর্মুলা, সেটা হচ্ছে বিল, বিলের তো একটা দুটো এল থাকে, তো তো এখানে স্পেলিংটা ভুল, তাই না? তো এটাই মনে রাখতে হবে, বেল, আর তার সঙ্গে সাইন থিটা, সাইন থিটা কস থিটা হয়েছে, জানা আছে তো না? সাইন থিটা, সাইন থিটা কি হয়, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস না বেস বাই হাইপোটেনাস? পারপেন্ডিকুলার হয়, তবে তো জানা আছে, সাইন থিটা তো জানি। আর সাইন 30 ভ্যালু কত, সাইন 31/2 হাফ, তো এটাই হচ্ছে, তো বিআইএল সাইন থিটা। এবার চারটে ফ্যাক্টর, তো
তো ফ্যাক্টর 1 ম্যাগনেটিক ফিল্ড, ফ্যাক্টর 2 কারেন্ট, ফ্যাক্টর 3 এল মানে কি, এল মানে হচ্ছে লেন্থ অফ দ্য কন্ডাক্টর, মানে কন্ডাক্টরের লেন্থ কতটা, ঠিক আছে। আর ফ্যাক্টর 4টা ওটা বুঝিয়ে দিচ্ছি যে অ্যাঙ্গেল কোথায় এলো, এখানে তো অ্যাঙ্গেল নেই, তো অ্যাঙ্গেলটা একটু পর আসতেও পারে, তো অ্যাঙ্গেলটা বোঝাচ্ছি কোথায় এলো না এলো। তো দেয়ার আর বেসিক্যালি 4 ফ্যাক্টরস, এগুলো মনে রাখতে পারি। তো একটা অ্যাঙ্গেল আছে, দেন লেন্থ অফ দ্য কন্ডাক্টর, কন্ডাক্টরের যে লেন্থ আর কন্ডাক্টরের সাইজটা, দেন কারেন্ট থ্রু কন্ডাক্টর, আর ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, ঠিক আছে, যে এক্সটার্নাল যে হর্সু ম্যাগনেটটা এর স্ট্রেংথ কত, এই কতটা পাওয়ারফুল, ঠিক আছে। তো বিটাকে লিখে নিই, বি এর নাম কি, বি হচ্ছে ম্যাগনিটিউড অফ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। যত স্ট্রং ম্যাগনেট ইউজ করবো ডিফ্লেকশনও বেশি হবে, তাই না। তো মোটর যদি সাপোজ ফ্যানে থাকে, ফ্যান অনেক সময় এসে আরপিএম এ লেখা না, 400 আরপিএম এমনি লেখা থাকে তো না প্যাকেটের মধ্যে, 400 আরপিএম মানে 1 মিনিটও 400 টাইমস ঘুরবে। তো একটা 400 আরপিএম এর ফ্যান আছে, আর একটা সাপোজ 800 আরপিএম আছে, তো অবভিয়াসলি কি হবে, কোনটাতে স্ট্রং ম্যাগনেট দরকার, যেটা বেশি হবে রোটেশন, তো ওটা বেশি ডিফ্লেকশন হবে, বেশি ফোর্স দরকার, তো বেশি রোটেশন হবে। তো এটাই ডিপেন্ড করছে কি এক্সটার্নাল ম্যাগনেটটা কত স্ট্রং, ঠিক আছে। তো সেটাও দেখবো কি করে হচ্ছে, আগের দিন সলিনয়েডটা দেখেছিলাম, তো তো সলিনয়েডটাই তো ম্যাগনেটটা, ঠিক আছে, যেটা ফ্যানে ইউজ করে। তো এই ম্যাগনেটিউড অফ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, দেন সেকেন্ড যেটা হচ্ছে কারেন্ট, তো এটাও তো বলতে পারি ম্যাগনিটিউড অ্যান্ড সাপোজ যদি আমি কারেন্টটাকে 2 অ্যাম্পিয়ার রেখে দিলাম, যে আগেও 2 অ্যাম্পিয়ার কারেন্ট ছিল, এখনো 2 অ্যাম্পিয়ার আছে, তো আমি কি চেঞ্জ করলাম, আগে সাপোজ P2Q যাচ্ছিল কারেন্টটা, দেন এবার কি করলাম, ব্যাটারিটাকে ঘুরে দিলাম, পোলারিটিটাকে রিভার্স করে দেওয়া হলো, দ্যাট ইজ P2Q 2 অ্যাম্পিয়ার, দেন Q2P 2 অ্যাম্পিয়ার। তো ডিফ্লেকশন কি সেম থাকবে। তো ফার্স্টে কি হচ্ছিল, P2Q হলে আপওয়ার্ড যাচ্ছিল, আর তখন কি হবে, ডাউনওয়ার্ড চলে যাবে, ঠিক আছে। তো বোর্ডের ডাউনওয়ার্ড ডাইরেকশনে, মানে অ্যাওয়ে ফ্রম ম্যাগনেট চলে যাবে, তাই না। তো ডাইরেকশনটাও একটা ভাইটাল, মানে এখানে কি হচ্ছে, ম্যাগনিটিউড আছে অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেকশন, ডাইরেকশন অফ কারেন্ট থ্রু কন্ডাক্টর। কন্ডাক্টরের থ্রু কারেন্টটা কেমন হচ্ছে, যে কারেন্টটা রাইট সাইডে আছে না লেফটে আছে, কারেন্টটা কি ক্লকওয়াইজ হচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, ওগুলোর উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো কারেন্ট ম্যাগনেটিক ফিল্ডও ডিপেন্ড করে, যদি ম্যাগনেটিক ফিল্ডটা যদি আমি ম্যাগনেটটা এমনি রেখেছি, তো যদি ম্যাগনেটটা ঘুরিয়ে দিতাম তখন কি সেম হতো ডিফ্লেকশন, নর্থ সাউথ আছে আমি সাউথ নর্থ করে দিলাম, তখন তো চেঞ্জ হয়ে যাবে, তাই না। নর্থ সাউথে কি হচ্ছে, আপওয়ার্ড আসছে, তো সাউথ নর্থ করলেই ডাউনওয়ার্ড চলে যাবে। তো ম্যাগনেটিক ফিল্ডেও ডাইরেকশন আছে, ঠিক আছে। তো এখানেও ডাইরেকশনটা লিখে রাখি, ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেকশন, এটা ডাইরেকশন, ঠিক আছে, শর্টে লিখলাম। তো যেখানে কারেন্ট থাকে ম্যাগনেটিক ফিল্ড থাকে, ডাইরেকশন গুলো খুব ভাইটাল, যে একটা চেঞ্জ হলেই পুরো চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। আর এল নিয়ে তো বোঝা যাচ্ছে, এলটা কি হবে, লেন্থ অফ দ্য কন্ডাক্টর, লেন্থ or সাইজ or ডাইমেনশন যাই বলি, সাইজ অফ কন্ডাক্টর, ঠিক আছে। আর থিটাটা একটু ডায়াগ্রামে দেখাতে হবে, যেমন ওইটা এখান থেকে কিছু বোঝা যাবে না যে ওটা কি হলো, ওটা একদম সিম্পল ডায়াগ্রামে দেখবো। যে থিটার গল্পটা কোথা থেকে এলো বে, তো যেমন PQ কন্ডাক্টরটা ছিল, তো লেফট টু রাইট কারেন্ট যাচ্ছিল, সে যে ডাইরেকশনেই যাক, লেফট টু রাইট হোক বা রাইট টু লেফট হোক, তো ম্যাগনেটটাকে আমি কি করেছিলাম, যে একদম ভার্টিক্যাল এমনি ভাবে প্লেস করেছিলাম না, তো ম্যাগনেটটা তো টিল্ট করেও রাখা যেতে পারতো, তাই না। যদি সাপোজ ম্যাগনেটটাকে যদি কেউ রোটেট করে বা টিল্ট করলো, তখন দেখো কি হচ্ছে, তো তখন কি হবে, যদি ম্যাগনেটটাকে আমি একটু টিল্ট করে রাখি, তখন ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো কি ভার্টিক্যাল থাকবে না টিল্ট হয়ে যাবে। তো ম্যাগনেটটা সাপোজ একটু টিল্ট করে প্লেস করেছি, ঠিক আছে, তো এটা হলো ম্যাগনেটিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। আর কারেন্ট তো যেমন যাচ্ছিল রাইটেই আছে, তাই না, কারেন্ট তো চেঞ্জ হয়নি। তো কারেন্টের ডাইরেকশনের সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডের তখন কি একটা অ্যাঙ্গেল হচ্ছে, তো এই অ্যাঙ্গেলটাই শো করতে হবে, দ্যাট ইজ দিস ইজ দ্য অ্যাঙ্গেল, ঠিক আছে। এখানে একটা অ্যাঙ্গেল পেয়ে গেল, যে কারেন্টের সঙ্গে ডাইরেকশন অফ কারেন্ট আর ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের ম্যাগনেটিক ফিল্ডের অ্যাঙ্গেলটা কত। তো আগে তো ছিল না, কিন্তু এটা চেঞ্জ করে করে কি করতে পারি, মানে থিটা যদি চেঞ্জ করি, তখন কি হবে, ফোর্সটাও চেঞ্জ হবে, তো থিটার উপর ডিপেন্ড করে অ্যাঙ্গেলের উপর, ঠিক আছে। তো থিটাটা কি একটু লিখে নিই ভালো করে, থিটাটা কি ইন্ডিকেট করছে, এটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন
অ্যাঙ্গেল বিটুইন কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, কন্ডাক্টরের সঙ্গে ম্যাগনেটিক ফিল্ড কত অ্যাঙ্গেল করেছে, ওটা যে কোনো অ্যাঙ্গেলেই হতে পারে। ঠিক আছে, তো যেমন দেখে তো 60 ডিগ্রি মতো মনে হচ্ছে, তাই না? দেখে 60 মতো লাগছে। তো 60 ডিগ্রি হলে সাইন 60 কত হয়? √3/2। ঠিক, ভেরি গুড। তো এবার ওইটা বুঝিয়ে নেবো, তখন তাই কোডিং চেঞ্জ হবে। ঠিক আছে, তো আমাদের ফর্মুলাটা থেকে কিন্তু কোশ্চেন দেয় না, আর কোশ্চেন একটাই দেয় যে হোয়াট ইজ দ্য কন্ডিশন ফর ম্যাক্সিমাম ফোর্স। ওটাই কোশ্চেন জিজ্ঞেস করে যে ম্যাক্সিমাম ফোর্স কখন হবে আর কোন কন্ডিশনে মিনিমাম ফোর্স হবে, যে কন্ডিশন ফর ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ফোর্স। তো ওগুলোকে একটু সামারি করে লিখে নিই, এটা থেকেই পেয়ে যাবো। ঠিক আছে, তো সাইন 0 ডিগ্রি কত হয়? 0 হয়। আর সাইন 90, ওয়ানটাই তো ম্যাক্সিমাম, তার বেশি তো হয় না সাইন থিটা, তাই না? তো 90 ডিগ্রিতে কি হবে, ফোর্সটা কি ম্যাক্সিমাম হবে না মিনিমাম হবে? ম্যাক্সিমাম হবে। তো ওইটাই লিখতে হবে, যখন রাইট অ্যাঙ্গেলে থাকে, আগেও ছিল ওইটাই, তাই না? তো টিল্ট করা কি দরকার ছিল, তাই না? এখানে টিল্ট করে দেখালাম, আবার সেই 90 ডিগ্রিতেই ব্যাক করবো। কারণ ম্যাক্সিমাম কেন দরকার, সাপোজ যদি কেউ, এখানে একটা ব্যাপার আছে, ওটা বললেই বোঝা যাবে। তো এটা অবধি লেখা হয়ে গেছে, তো 4টে হয়ে গেছে, তাই না? যদি থিটার ভ্যালুটা আমরা ইনক্রিজ করি, যে সাপোজ থিটা 30 ছিল, বা 0 থেকে 90 হলো, তো 0তে তো 0 ফোর্স ছিল না, আর 90তে কি হচ্ছে, ম্যাক্সিমাম ফোর্স আসছে। তো থিটা ইনক্রিজ হলে কি হবে, ফোর্সটা কি ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ? এখানে তো সব কোনোটা কি রেসিপ্রোকাল আছে? সব তো ডাইরেক্ট প্রপোর্শন। তো যা ইনক্রিজ হবে ফোর্সটা ইনক্রিজ হবে, তাই না? তো অ্যাঙ্গেলটাকে ইনক্রিজ করতে হবে, যত ইনক্রিজ হবে তত বেটার। ঠিক আছে, তো সেটাকে একটু ভালো করে লিখবো। তো এটা তো টেকনিক্যাল লিখলাম, তো আমরা ডায়াগ্রামের থ্রু দিয়ে এক্সপ্লেন করবো পুরোটাই। এক্সামে তো ওটাই বলবে ওটা। ঠিক আছে, যে আমাদের কি দেখতে হবে, যে কন্ডিশন ফর ম্যাক্সিমাম ফোর্স আর মিনিমাম ফোর্স, তো ওরা বলে না, ওরা ডিফ্লেকশন বলে দেয়। ঠিক আছে, তো ডিফ্লেকশন অ্যান্ড ফোর্স তো সেম। তো হোয়াট আর দ্য কন্ডিশন ফর ম্যাক্সিমাম ফোর্স, হোয়াট ইজ দ্য কন্ডিশন ফর মিনিমাম ডিফ্লেকশন? মিনিমাম মানে হচ্ছে কারেন্ট সুইচটা অন করলাম, ফ্যানটা ঘুরছে না। ঠিক আছে, মানে এত লেটে, হ্যাঁ, তো নেওয়ার পর সে তো যেখান থেকে আসুক আর কি। ঠিক আছে, না ওইদিকে জায়গা আছে তো, ওইদিকে হ্যাঁ। তো যেটা বলছিলাম, যে মিনিমাম ফোর্স মানে ব্যাপারটা হচ্ছে, আমি সুইচটাকে অন করলাম, তো সুইচটা অন করলাম, দেখলাম ফ্যানটা ঘুরছে না। ঠিক আছে, তখন কি হবে? তখন তো কোনো কাজ নেই, তাই না? তার মানে হচ্ছে সুইচটা অন করলাম, কারেন্ট ফ্লো হচ্ছে, মানে কন্ডাক্টরের যে ম্যাগনেটটা ছিল, কারেন্ট যাচ্ছে। তো কারেন্ট যাচ্ছে কিন্তু বেল উঠছে, ফ্যান ঘুরছে না, তখন কি হবে? তখন তো প্রবলেম, তাই না? তো সেই কন্ডিশনটা কখন হতে পারে বলে দিই। সেটা হতে পারে যে আমাকে ইলেকট্রিসিটি বিল পে করতে হচ্ছে, কিন্তু ফ্যানের হাওয়া পাচ্ছি না। ঠিক আছে, তখন তো অনেক ঝামেলা, তাই না? এমনি যদি হয়, ঠিক আছে। তো এটা হতে পারে, একটা কন্ডিশনে হয়, সেটা হচ্ছে দুটো কন্ডিশনে পাওয়া যায়, যে কারেন্টটা আছে রাইট সাইডে। ঠিক আছে, যেমন সব জায়গায় রাইটই ছিল, এখনো তো লেফট ডাইরেকশন তো দেখিয়ে নি। তো পি কিউ কন্ডাক্টর ছিল রাইট সাইডে, আর ম্যাগনেটিক ফিল্ড কি হচ্ছে, সেটাও এক্স্যাক্ট প্যারালাল টু ইচ আদার। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো কি হলো, একদম প্যারালাল টু ডাইরেকশন অফ কারেন্ট। যদি কোনো একটা কন্ডাক্টর একদম প্যারালাল টু ম্যাগনেটিক ফিল্ড থাকে, তখন কি হয়, প্যারালাল থাকলে অ্যাঙ্গেল কত হবে, 0 না 90? প্যারালাল থাকলে তো 0ই হবে, তাই না? 90 তো হবে না, 0ই হচ্ছে। আর দেন সাইন থিটা, সাইন 0 কত হয়? ফোর্স কি থাকবে তখন? ফোর্স তো হবে না, তো মিনিমাম ফোর্স মানে হচ্ছে ফোর্স বিকাম 0। ঠিক আছে, তো এখানে ডিফ্লেকশন হবে? ডিফ্লেকশন তো হবে না, তো নো ডিফ্লেকশন। ঠিক আছে, ডিফ্লেকশনটা কমপ্লিটলি 0 হয়ে গেল। তো 0 ডিফ্লেকশনের কন্ডিশন কি? প্যারালাল অর পারপেন্ডিকুলার? প্যারালাল থাকতে হবে। ঠিক আছে, দ্যাট ইজ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যেটা আছে, কারেন্ট ইজ প্যারালাল টু ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে ফোর্স, নো ডিফ্লেকশনের কন্ডিশন। তো তখন কারেন্ট তো ফ্লো হচ্ছেই, মানে কারেন্ট গেলে তো কি হচ্ছে, ইলেকট্রিসিটি বিল তো পে করতে হবে, আর ফ্যান ঘুরছে না, তখন তো ফ্যান তো চেঞ্জ করতেই হবে, তাই না? তো সেটা তো প্রবলেম হবে, ইদার রিপেয়ারিং করতে হবে না তো চেঞ্জ করতে হবে কোনো একটা, তাই না? অত তো ঝামেলা হয়ে যাবে। তো এটা একটা হলো। এবার
অপোজিটটা দেখে নি। অপোজিটটা হচ্ছে ইলেকট্রিসিটি বিল সেভ করা, মানে কম কারেন্টে বেশি ফোর্স। এটা দেখতে হবে যে কারেন্টটা আমি কমই রাখলাম, 2 অ্যাম্পিয়ার আছে, আর ফোর্সটা ম্যাক্সিমাম হবে যতটা পসিবল হয়। তো সেটা কত অ্যাঙ্গেলে হবে? রাইট অ্যাঙ্গেলেই তো পসিবল, তাই না? তো সেই ব্যাপারটা এইখানেই পসিবল হবে, দ্যাট ইজ যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, কারেন্ট রাইটে যাচ্ছে, রাইট লেফট যে সাইডেই যাক, ঠিক আছে, যে ম্যাগনেটিক ফিল্ড এদের আপওয়ার্ড হবে ওর ডাউনওয়ার্ড হবে, তাই না? কি আপওয়ার্ডও দেখাতে পারি, ডাউনওয়ার্ডও দেখাতে পারি। তো এখানে অ্যাঙ্গেলগুলো কি 90 হচ্ছে? তো আসছে না, 90 হচ্ছে। আর 90 হলেই তো আমরা জানি সাইন 90 তো খুব ভালোই ভ্যালু হয়, ঠিক আছে, 1। তো জিরো ভ্যালুটা বেশি ভালো না 1? কোনটা বেশি ভালো লাগে শুনতে? 1টাই ভালো লাগে, ঠিক না? জিরো ভালো, জিরো হলে তো ভালো, ক্যালকুলেশন কিছু করতে হবে না। জিরো একটা অনেক বড় টার্ম মাল্টিপ্লাই আছে, ঠিক আছে, একজন কেউ জিরো হয়ে গেল তো পুরোটা জিরো, তাই না? তো আর কিছু করতে হলো না, নেক্সট লাইনে জিরো লিখে দিলাম। আর যদি সাপোজ 1 থাকে তো তাও তো টার্মটা থেকেই যাবে, বড় টার্ম থাকলে, তাই না? তো ওটা জিরো ম্যাজিক। এক্সামে শুধু ভালো লাগে না মার্কসটা, মার্কস বাদ দিয়ে সব জায়গায় জিরো, ঠিক আছে, ভালো আর কি, মার্কসটা একটু নন জিরো লেভেল, এটাই, ঠিক আছে। তো মার্কসে জিরো না 1 করতে ভালো লাগে তো, 1টাই ভালো, কিছু তো হয়েছে, তাই না? সেই ব্যাপারটা, ঠিক আছে। না 80 তো 1 নয় তাই বলে, ঠিক আছে, 10-এ 1 ঠিক আছে, তাও 10-এ 1 হলে 10%, কিন্তু ওটা তো ফেল হয়ে গেল, তো মিনিমাম তো 40% পেতেই হবে, ঠিক আছে, তো সেই ব্যাপারটা। তো থিটা 90 হচ্ছে, তো এই কন্ডিশনটা যেমন লেখার তো জায়গায় নেই এখানে, তাও লিখে দিচ্ছে সাইডে, যে ম্যাক্সিমাম কখন হচ্ছে যে কারেন্টটা পারপেন্ডিকুলার টু ম্যাগনেটিক ফিল্ড, যে কন্ডাক্টর ইজ প্যারালাল পারপেন্ডিকুলার টু ম্যাগনেটিক ফিল্ড। তো পারপেন্ডিকুলার থাকলে কি হয়, একটা মিনিমাম কারেন্টে আমরা ম্যাক্সিমাম ফোর্স পাবো, যে কারেন্টটা ফিক্সড রেখেছি ম্যাক্সিমাম ফোর্স পেয়ে যাবো। তো এখানে কি হবে, ইলেকট্রিসিটি বিলটা কম পে করতে হবে, তো মোটরের রোটেশনটাও বেশি হবে, ম্যাক্সিমাম স্পিডে রোটেট করবে, তো এই ব্যাপারগুলো হয়। তো এরপরে মোটর ছিল, কিন্তু ওটা তো আউট অফ সিলেবাস করে দিয়েছে, ঠিক আছে। তো আউট অফ সিলেবাস করে দিয়েছে বলেই আজকে আমাদের চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। আর যদি না থাকতো ওগুলো আরো চলতো 2-3 দিন ধরে, যে এক্সাম চলে এলো তাও চলে যাচ্ছে, তাই না? স্কুলে শেষ হয়ে যেত, এখানে তো চলবে। হ্যাঁ, স্কুলে তো একদিনে বোঝাবে এটা, পরের দিনই শেষ, ঠিক আছে, তারপরের দিন বলবে টেস্ট নিয়ে নেবো, টেস্ট, তাই তো। ঠিক আছে, তো এটা নিয়ে আর কিছু ডাউট নেই তো? তো এটার পর আরেকটা পার্ট আছে, এটা স্কিপ হয়ে গেছিল, আগেই করানো উচিত ছিল, যেটা সার্কুলার কারেন্ট ক্যারিং কয়েল, সার্কুলার লুপ, তো এটা স্কিপ হয়ে গেছিল, সলিনয়েডটা আগে চলে এসেছিলাম। এখানে পুরো ওয়ার্ডটাই লিখছি। ঠিক আছে, এখানে হেডিং গুলো একটু বড়ই আছে, মানে কারেন্ট ক্যারিং সার্কুলার লুপ, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু কারেন্ট ক্যারিং সার্কুলার সার্কুলার লুপ, ঠিক আছে। মানে যে সলিনয়েডের যে কয়েলটা থাকে, যে রিং গুলো থাকে, তো ওই রিং গুলো নিয়ে এখানে ডিসকাশন হবে, ঠিক আছে। তো তো কারেন্ট যেখানেই ফ্লো হয় তার সারাউন্ডিং স্পেসে তো ম্যাগনেটিক ফিল্ড চলে আসে, তাই না? কারেন্ট থাকলে ম্যাগনেটিক ফিল্ড চলে আসবে অটোমেটিক্যালি, ঠিক আছে। তো সেই পার্ট থেকে একটু দেখা হচ্ছে, ঠিক আছে, যে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু কারেন্ট ক্যারিং সার্কুলার লুপ অর কয়েল কেমন হয় প্যাটার্নটা। তো এখানে একটা সার্কুলার কয়েলকে ড্র করতে হবে, ঠিক আছে। তো সার্কুলার কয়েল আর লুপের মধ্যে এটা ডিফারেন্স, লুপ মানে কি হচ্ছে, লুপ মানে তো একটা সিঙ্গেল টার্ন, তাই না? আর কয়েল হলে কি হচ্ছে, কয়েল হলে মাল্টিপল টার্নস থাকবে, ঠিক আছে, সেখানে কি হবে, এন টার্নস হয়ে গেল, ঠিক আছে, অনেকগুলো রিং টাইপের, তাই না? মানে একটা সিঙ্গেল রিং থাকলে আর অনেকগুলো টার্নস করে দিলাম, তো সেটাই হয়ে গেল কয়েল। আর সলিনয়েড আর কয়েলের ডিফারেন্স আছে, সলিনয়েড কি হয়, একটু লেন্থ হয়, তাই না, স্প্রিং গুলো স্প্রিং টাইপের স্ট্রাকচার, ওটা ফ্ল্যাট করে দিলে কি হয়ে যাচ্ছে, সেটা কয়েল হয়ে গেল। তো একটু ডিফারেন্স থাকে ওদের মধ্যে, ঠিক আছে।
এবার যেখানেই সার্কেল হবে সেটা যাই হোক না কেন সেখানে একটা রেডিয়াস তো থাকবেই, তাই না? তো রেডিয়াস আর ম্যাগনেটিক ফিল্ড দেখবো কারেন্ট ফ্লো হচ্ছে, এটা ক্লকওয়াইজ হলো অ্যান্টি ক্লকওয়াইজ হলো যাই হোক, তো ওটাকে একটু ডিটেলে দেখাতে হবে আর কি। ঠিক আছে, তো এখানে একটা লুপকে দেখে নিই। তো লুপটা একটু সাইড থেকে ড্র করি, তখন একটু ভালো বোঝা যাবে, ড্রয়িংটা ভালো হবে। ঠিক আছে, মানে সাইড মানে হচ্ছে লুপটাকে একটু টেল্ট করে দেবো। তো টেল্ট করলে একটা ওভাল শেপের লাগবে, তাই না? অ্যাকচুয়ালি তো সাইড থেকে দেখলে, ভার্টিক্যাল দেখলে তো এমনি হবে, আর যদি সাইড থেকে দেখি তখন একটু টিল্ট হয়ে যাবে। তো মানে যদি 3D দেখি একটু টিল্ট করে আছে, তাই না? তো ওটা ড্র করবো কেন, ওটা ড্রয়িংটা বেশ ভালো বোঝা যায়, এক্সামেও এই ড্রয়িংটাই করব। তো লুপ তো পুরো কি ক্লোজ থাকলে হবে? মানে একটা সাইডে কারেন্টকে এক্সিট করতে হবে, একটা সাইডে কারেন্টকে এন্টারও তো করতে হবে, তাই না? তো ম্যাগনিফাইং গ্লাসের মতো একটা প্যাটার্ন ড্র করছি, মানে কেবল আছে, ওয়্যার তো হলো না, কেবল হয়ে গেল, কেবলস। এটা কি হলো অ্যাকচুয়ালি, যেটা মেকআপ মিরর যেমন থাকে ওরকমই হয়ে গেল, তাই না? মেকআপ মিরর, আদারওয়াইজ কি হচ্ছে, এটা সেভিং মিরর হতে পারে, সেই একই ব্যাপারটাই, তাই তো? তো ঠিক আছে, এলিয়েন ফেসের টাইপের, ওই সাইড থেকে দেখলে অমনি হয়, এলিয়েনের ফেসের টাইপেরই হচ্ছে। ঠিক আছে, তো তো এটা কেবল দিয়ে ডিজাইনটা করলাম। ঠিক আছে, এলিয়েনের নেকটা টিল্ট হয়ে আছে শুধু, ঠিক আছে, সোজা করে নিলে এলিয়েন হয়ে যেত, ভার্টিক্যাল করলে। দেন কারেন্টটা একটা সাইডে এন্টার করবে, আদার সাইডে তো সেন্টার অফ দ্য লুপ, রেডিয়াস, ঠিক আছে, আর ইজ দ্য রেডিয়াস অফ দ্য লুপ, ও ইজ দ্য সেন্টার। ঠিক আছে, দিস ইজ অ্যাক্সেস অফ লুপ। কারণ প্রিন্সিপাল অ্যাক্সেস থাকে না, যেটা লেন্সে মিররে, মিররসে থাকে প্রিন্সিপাল অ্যাক্সেস, লেন্সেও। তো এটা অ্যাক্সেস অফ দ্য লুপ হলো। আর লুপটাকে আমরা একটু টেল্ট করে দেখছি, তাই এটা ওভাল শেপের লাগছে, অ্যাকচুয়ালি পুরো পিওরলি সার্কেল, একটু টেল্ট করে দেখা হচ্ছে। তো এমনি করে টেল্ট করে আছে লুপটা, এই সাইড থেকে আমরা দেখছি। ঠিক আছে, লুপটা এরকম ভাবে রাখা আছে, তো একটু সাইডে গেলে কি হবে, এরকম টাইপের দেখতে লাগবে। তো সেটাই দেখানো হয়েছে। তো ম্যাগনেটিক ফিল্ড প্যাটার্নটা ড্র করতে হবে, আর এই টেকনিক্যাল পার্টও আছে, একটা ড্রয়িংও আছে, আর্টিস্টের পার্টও আছে, টেকনিক্যাল পার্টও আছে, দুটোই দেখবো। ঠিক আছে, তো ফার্স্টে আমরা দেখছি পার্ট 1-এ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স প্যাটার্ন। ম্যাগনেটিক ফিল্ড লাইন্স প্যাটার্নটা দেখে নিই আগে। তো একটা সাইড কি আছে, ফ্রন্ট ফেসটা যেটা আছে, ফ্রন্ট ফেস থেকে আপওয়ার্ড অ্যাক্সেসটা আছে, আর আদার সাইডটা যেটা ব্যাক ফেসটা, সেটাকে আমরা ডটেড দিয়ে রেখে দিচ্ছি, আদার সাইডটা মিরর ইমেজটা। ঠিক আছে, তো এই লুপে যে কারেন্টটা এন্টার করছে রাইট থেকে, দেন কারেন্টটা কি হবে, এরকম হবে, দ্যাট ইজ ইন দিস ওয়ে, এটা হচ্ছে রোটেটিং। ঠিক আছে, কারেন্টটা সার্কুলেট করছে। তো কারেন্টের ডিরেকশনটা কি হলো, ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ হচ্ছে, কারণ এরকম সাইডের রোটেশনটা হচ্ছে, যদি এরকম সাইডের রোটেশনটা হয় তো অ্যান্টি ক্লকওয়াইজই হচ্ছে, তাই না? তো এখানে লিখলাম যে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট। ঠিক আছে, তো অ্যান্টিও হতে পারে বা ক্লকওয়াইজও হতে পারে, যাই হোক, তো অ্যান্টি ক্লকওয়াইজ পুরোটা লিখলাম। তো অ্যাকচুয়ালি ফার্স্টে যে ডায়াগ্রামে যে পার্টগুলো আছে, এগুলোতে ড্র করতে হবে, ফিগার ড্র বা এক্সপ্লেন করতে হবে, যে কারেন্ট ক্যারিং লুপ আর কয়েলও ড্র করা যেত। ঠিক আছে, তো লুপ আর কয়েল সিমিলার টু, যেটা ছোট থেকে সবাই যেটা দেখে আসছে, আগেও যেটা দেখছিলাম, দ্যাট ইজ সিমিলার টু এটার নাম কি, বার ম্যাগনেট। তো বার ম্যাগনেটের প্যাটার্নটা আর এর প্যাটার্নটা সেম হয়। ঠিক আছে, একদম সিমিলার টাইপেরই হয়। তো এরকম টাইপের দেখাতে হবে যে হচ্ছে কি করে, নর্থ থেকে তো স্টার্ট হয়, তাই না? সাউথে, নর্থে স্টার্ট হচ্ছে, সাউথে এন্ড হচ্ছে, তাই তো? সাউথে এন্ড তো হয় না, আবার এন্টারও তো করে, তাই তো? তো ইনসাইড দ্য ম্যাগনেট কি হয়, ইনসাইড দ্য ম্যাগনেট কি হয়, সাউথ থেকে নর্থ, তো এটাই হয় তো। তো সাউথে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো এন্টার এন্টার করছে, আর এমার্জ হচ্ছে কোথা থেকে, নর্থ পোলে এমার্জ হচ্ছে, তাই না? তো একটা এমার্জ হচ্ছে, একটা জায়গায় এন্টার করছে, সেটাই হচ্ছে।
তো এই প্যাটার্নটা এখানের মধ্যে ড্র করতে হবে সিমিলারলি। তার আগে একটা দেখতে হবে যে এখানে সাপোজ ম্যাগনেট থাকে, দের ইজ এ নর্থ পোল অ্যান্ড দের ইজ সাউথ পোল। তো এর কি নর্থ সাউথ কিছু বোঝা যাচ্ছে? কিছু বোঝা যাচ্ছে না। দেন একটা জিনিস বেশ মজার জিনিসটা মনে রাখবো যে আমরা লিখেছি অ্যান্টি ক্লকওয়াইজ লিখেছি, তো অ্যান্টি ওয়ার্ডটা আছে, তো অ্যান্টিতে এন আছে, তো এন ফর কি পোল হতে পারে? ঠিক আছে, এটাই মনে রাখবো যে এন মানে নর্থ পোল। ঠিক আছে, কারণ ক্লকওয়াইজে কি অ্যান্টি ওয়ার্ড এন থাকে? ক্লকওয়াইজ যদি কারেন্টটা হতো তো দেয়ার ইজ নো এন, তো সাউথ হয়ে গেল। ঠিক আছে, তো তো অ্যান্টিতে এন আছে, এন থাকলেই নর্থ পোল হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এক্সামে তো এটা লেখা যাবে না। এক্সামে তো এটা লিখলে যে অ্যান্টিতে বলে দেবো যে এন আছে, নর্থ পোল হবে, সেই তো তখন কি হবে? ওই আগের মতনই আশীর্বাদ রুলের মতনই ঝামেলা হবে। ঠিক আছে, তো স্ট্যান্ডার্ড রুলটাও দেখে নি কি হচ্ছে, স্ট্যান্ডার্ড রুলটাও কি হচ্ছে, এটা লিখলে মার্কস পাবো আর কি। আর এটা মনে রাখার জন্য যে অ্যান্টি থাকলেই নর্থ হয়ে যাবে, এন আছে, আর ক্লকওয়াইজ থাকলেই সাউথ হয়ে যাচ্ছে। তো দেখে নি কি করে হলো এটা। ঠিক আছে, তো সেই রুলটা দেখে নি, এক্সাম্পলটা রুলটা কি করে আসছে। তো রুলটা হচ্ছে বেসিক, দ্যাট ইজ যেখানে আমরা দেখবো কোথাও কারেন্টটা আছে অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে, এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, হয়েছে তো। অ্যান্টি ক্লকওয়াইজটাকে এরকম প্যাটার্নে দেখাতে পারি, এরকম ডিজাইন করে দেখা যায় তো, তাই না? তো বইয়ের মধ্যে এমনি ডিজাইনই দেখায় প্যাটার্নটা সার্কেল করে। দেন যখন আমরা সাপোজ একটা লুপকে দেখছি, কোনো লুপে যদি সাপোজ আমি যে রোটেশনটা করছি, এটা তো আমার সাইড থেকে হচ্ছে ক্লকওয়াইজ, আমি দেখছি ক্লকওয়াইজ, তো আদার সাইড থেকে কি মনে হচ্ছে এটাকে রোটেশনটা অ্যান্টি ক্লকওয়াইজ। তো মানে একটা ফেজ ক্লকওয়াইজ হলে আদার ফেজ তো অ্যান্টি ক্লকওয়াইজ হবেই, তাই না? সেই ব্যাপারটা হবে। তো ফ্রন্ট ফেজ যদি হয় সাপোজ এটা আছে অ্যান্টি ক্লকওয়াইজ আছে, ঠিক আছে, তো এসিডব্লিউ অ্যান্টি ক্লকওয়াইজ নর্থ পোল হলো। তো এর অপোজিট ফেজ যখন 180 ওকে টেল্ট করবো, তো আদার সাইডটা কি হয়ে যাবে দেন? ক্লকওয়াইজ হবে। আর ক্লকওয়াইজে কি নর্থ পোল হবে? তখন কি হচ্ছে সাউথ পোল এমনি ভাবে দেখাতে পারি। ঠিক আছে, তো অ্যারোটা কি আছে, ইন দ্য ডাইরেকশন অফ কারেন্ট অ্যারোটা দেখাচ্ছে, সাউথের প্যাটার্নটা আপনি করে নিচ্ছি, নর্থের প্যাটার্নটা আপনি করছি। ঠিক আছে, তো অ্যান্টি ক্লকওয়াইজে নর্থ পোল, ক্লকওয়াইজে সাউথ পোল। আর এই রুলটার নাম হচ্ছে, রুল ইজ কল্ড ক্লক ফেস রুল। ঠিক আছে, মানে ক্লক ফেস রুল থেকে হচ্ছে ওটাতে মার্কস দেবে। রাইট হ্যান্ড থাম্ব রুলে অ্যাপ্লাই করা যায়, আরো ইজি। ঠিক আছে, ওটাও দেখে নেব। তো ক্লক ফেস রুল, সাউথ সাউথ ইজ ক্লকওয়াইজ অ্যান্ড নর্থ অ্যান্টি থেকে এন, এন থেকে নর্থ পোল। ঠিক আছে, তো অ্যান্টি ক্লকওয়াইজে নর্থ হয়ে যাচ্ছে, তো এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তো এর মধ্যে তো আর কোনো ডাউট নেই, এটা বুঝে গেলাম কি হচ্ছে। তো প্যাটার্নটা এখনো ড্র করা হয়নি, ফিল্ড প্যাটার্ন যেমন এর তো ড্র করে নিয়েছি, তো এটাকেই কপি করতে হবে লুপে, দেখাতে হবে সেম আসছে কিনা, কারণ দুটোই সেম হয় দেখাতে হবে। ঠিক আছে, তো ম্যাগনেটিক ফিল্ড লাইন্স এখানেই সাপোজ কোথাও একটা স্ট্রেট ওয়্যার থাকে না, কারেন্ট যাচ্ছে, তার ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো কেমন প্যাটার্নে হয়? এরকম হয় তো, কনসেন্ট্রিক সার্কেলস হয় তো, তাই তো। মানে যখন একটা স্ট্রেট ওয়্যার থাকবে তার কনসেন্ট্রিক সার্কেলস হবে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো, তো ওরও দেখতে হবে কি হচ্ছে। তো আমি যদি একটা যে কোনো পয়েন্টকে নিলাম, সাপোজ কোথায় একটা পয়েন্ট নেবো, এখানে একটা পয়েন্ট নিচ্ছি, তো এই পয়েন্টকে সেন্টার করে কয়েকটা সার্কেলস ড্র করতে পারি এরকম ভাবে, এটা ম্যাগনেটিক ফিল্ড প্যাটার্ন হলো। তো একটা পয়েন্টে থাকবে না, এইচ এন্ড এভরি পয়েন্টে থাকবে, এইচ এন্ড এভরি পয়েন্ট সব জায়গাতেই থাকবে। যদি সাপোজ এখানে কেউ পয়েন্ট নয়, দেন এখানে অলসো সেম সার্কেলগুলোকে ও ড্র করতে পারি, তাই তো। তো সিমিলার প্যাটার্নে হবে সব জায়গায়, এইচ এন্ড এভরি পয়েন্টে, যে এখানেও যদি কেউ করে বলবে যে এখানেও করবো সার্কেল, তো করতেই পারে। ঠিক আছে, তো এইচ এন্ড এভরি পয়েন্টে সার্কেলগুলো হচ্ছে, বুঝে গেল। তো আমরা কি করছি, সেন্টার করে কয়েকটা সার্কেল ড্র করে নিচ্ছি এইচ এন্ড এভরি পয়েন্টে। তো দিস আর বেসিক্যালি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। ঠিক আছে, তো এটা রাইট হ্যান্ডের থাম্ব রুল থেকে এরকম ভাবেই করা যায়, যে সাপোজ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে, তো এরকম ভাবে কার্ল করবো। ঠিক আছে, তো সার্কুলার যে প্যাটার্নটা, তো দিস আর ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। তো এর অ্যারো আছে না অ্যারো নেই? অ্যারো না থাকলেই তো গেল, তাই না? অ্যারো না থাকলে কি হচ্ছে, জিরো। ঠিক আছে, এত কিছু করলাম, লাস্টে জিরো দিয়ে দেবে। ঠিক আছে, তো অ্যারো দেখাতে হবে, তো অ্যারোটা দেখি। তো নর্থ পোল থেকে অ্যারোটা কি হচ্ছে, এক্সিট করছে না এন্টার করছে? এক্সিট হচ্ছে, তাই না? ওইখান থেকে তো ইমার্জ হচ্ছে। তো ইমার্জ হলে কি হয়, নর্থ থেকে, এটা তো অ্যান্টি ক্লকওয়াইজই আছে, মানে নর্থ হবে। তো নর্থ হলে কি হচ্ছে, অ্যারোটা আপওয়ার্ড থাকবে,
ঠিক আছে, এটা এমনিও করা যায় যে এই যে রোটেশনটা না যদি রাইট হ্যান্ড থাম্ব রুল করি তো কার্ল করছি কেন, কারেন্টের ডাইরেকশন যদি কার্ল করি তো থাম্বটা কোন ডাইরেকশনে যাচ্ছে, আপওয়ার্ড। আগের দিন বলছিলাম না যে থাম্বটাই নর্থ পোল, তো ওটাও করা যায়। ঠিক আছে, তো থাম্বটা আপওয়ার্ড মানে অ্যারোগুলো কি হবে, আউটওয়ার্ড হবে না ইনওয়ার্ড হবে, আউটওয়ার্ড হবে, কারণ এটা নর্থ পোল আছে আউটওয়ার্ড আসছে। ঠিক আছে, তো অ্যারোগুলোকে শো করে দিই, দ্যাট ইজ দিস আর দ্য অ্যারো। তো অ্যারো দেখালে কি আর দেখা যাবে এখানে, এত কিছু হয়ে গেছে এর মধ্যে, তাই না? তো অ্যারোগুলো এক্সিট করছে, তো এখান থেকে এক্সিট করছে, এক্সিট করে এদিকে আসছে। ঠিক আছে, তো অ্যারোগুলো কি হলো, বাইরের দিকে যাচ্ছে, অ্যাওয়ে ফ্রম সেন্টার। তো এই প্যাটার্নটার ড্রয়িং এখন আর দেয় না। ঠিক আছে, আগে এটা দিত, এখন আর এটা ড্র করতে দেয় না। ওই টেকনিক্যাল কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করে। ঠিক আছে, যে ডাইরেকশন জিজ্ঞেস করবে, নর্থ আর সাউথ হবে ফার্স্ট অফ অল। সেকেন্ড যেটা হচ্ছে ওটা রাইট হ্যান্ড থাম্বগুলো বলতে পারি, আদারওয়াইজ ওই ক্লক ফেস রুলও বলতে পারি, যে কোনো একটা বলেই মার্কস দেবে। অ্যান্ড সেকেন্ড যেটা টেকনিক্যাল কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করে, তো সেই টেকনিক্যাল পার্টগুলো চলে যায়, যে টেকনিক্যাল পার্টগুলো। ঠিক আছে, তো এর মধ্যে কি আর কিছু ডাউট আছে? এটা সবাই ভালো করে ড্র করে নিক, আর যদি কিছু ডাউট টাউট থাকে তখন দেখছি। ঠিক আছে, টেকনিক্যাল পার্টটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, তাই তো? ম্যাগনেটিক ফিল্ড নিয়ে আমাদের কাজ অনলি। তো এখানে দেখবে যে ম্যাগনেটিক ফিল্ড at the center of the circular current carrying loop. ঠিক আছে, সি কিউব লুপই করে দিলাম। সি কিউব মানে কি হচ্ছে, ফার্স্ট সিটা হচ্ছে সার্কুলার কারেন্ট ক্যারিং বা কারেন্ট ক্যারিং সার্কুলার, সেই সি তো আসছে না, তো এগুলো সব সি কিউবের ল। ঠিক আছে, সি কিউবই থেকে যায় সব জায়গায়। ঠিক আছে, তো তো কারেন্ট ক্যারিং সার্কুলার লুপ মানে এই লুপটা সেন্টারে ম্যাগনেটিক ফিল্ডটা দেখবো, সেন্টার পয়েন্টে ও। তো সেন্টারে ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলাটা কি? ঠিক আছে, তো যেটা ফার্স্ট ক্লাসটা কি এটা সবারই হয়েছিল, ফার্স্ট ক্লাসটা তো করেছিলাম না, সেই স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ছিল। আমি বলেছিলাম, মানে একটু মনে করে দিই, রিকল করে নিই, অনেকদিন আগে হয়েছে। ঠিক আছে, তো আই কারেন্ট ফ্লো হচ্ছে সাপোজ, এটা স্ট্রেট কন্ডাক্টর, এটা তো লুপ না, এটা তো স্ট্রেট লং ওয়্যার। ঠিক আছে, তো এর থেকে আমি আর ডিস্টেন্সে গেলাম, সে আর ডিস্টেন্স অ্যাপার্ট একটা পয়েন্ট আছে সে পি। তো বিপি কত হবে, বিপি মানে কি হচ্ছে, ব্লাড প্রেশার তো নয়, তাই না? বিপি ব্লাড প্রেশার তো এখানে নয়, এখানে তো ম্যাগনেটিক ফিল্ড, তাই তো? বিপি তো ব্লাড প্রেশারই হয়, সেই ব্যাপারটাই। তো বিপি ইকুয়াল টু ফর্মুলা ছিল কে আই বাই আর, এটাই ছিল তো, কে আই বাই আর। কে ইজ এ কনস্ট্যান্ট, ঠিক আছে, তো কে কনস্ট্যান্ট, আই ইজ দ্য কারেন্ট থ্রু দ্য কন্ডাক্টর, আর আর ইজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ঠিক আছে, সিম্পলি ডিস্টেন্স বললে হবে, তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স এইটার জন্য। এটা ছিল ফর দ্য স্ট্রেট ওয়্যার। তো এর ফর্মুলাটা একই হবে, আলাদা কিছু হবে না, একদম সেম। ঠিক আছে, সার্কুলার লুপের ফর্মুলাটা একদম পুরোপুরি সেম হবে। তো ওটাও দেখে নে কি হচ্ছে। আর রেডিয়াস, কারেন্ট ইজ আই। ঠিক আছে, আর রেডিয়াসে একটা লুপ আছে, কারেন্ট আই ফ্লো হচ্ছে। তো আমরা দেখবো কি ম্যাগনেটিক ফিল্ড অ্যাট সেন্টার, তাই না? এখানে বিটা কিন্তু সেন্টারে, কারণ এখন অনলি সেন্টারের ফর্মুলাটাই আছে, আদার পয়েন্টেও ক্যালকুলেট করা যায়, তো ওটা অনেক কমপ্লেক্স হয়, ওটা তো 12-এ সব ডিটেলে হয়ে যাবে, আর 1-1.5 বছরের মধ্যে। ঠিক আছে, 1.5 ইয়ারের মধ্যে সবগুলোই হয়ে যাবে। ঠিক আছে, সব ডিটেল 12-এ তখন ভালো লাগবে বেশি। তো এখন এতটা জানলে আমরা যতটা মার্কস পাবো ততটা দেখাই বেটার। ঠিক আছে, তো বি অ্যাট দ্য সেন্টার হয় কে আই বাই আর, একদম সেম ফর্মুলা। কে, কেটা কে ড্যাশ করে দেবো, কারণ কনস্ট্যান্ট একটু চেঞ্জ হয়, কে আই বাই আর। আগে আর কি ছিল, আগে ছিল আরটা ডিস্টেন্স ছিল, আর লুপের কেসে আরটা কি রেডিয়াস হয়ে গেছে। তো রেডিয়াস ডিস্টেন্স তো একই হলো, তাই না? বলতে গেলে কি হচ্ছে। ঠিক আছে, তো আর ইজ দ্য রেডিয়াস অফ দ্য লুপ অ্যান্ড আই ইজ দ্য কারেন্ট থ্রু দ্য লুপ অ্যান্ড কে ড্যাশ ইজ এ কনস্ট্যান্ট, যেটা নট রিকোয়ার্ড। এখন তো ওটা কাজে লাগবে না, তো ইন ফিউচার কাজে লাগবে। ঠিক আছে, তো কনস্ট্যান্ট।
স্যার ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ছিল মনে আছে, সে G m1m2/r², তো ওরকম টাইপের একটা কনস্ট্যান্ট থাকে ইউনিভার্সাল কনস্ট্যান্ট, তো দরকার নেই ওদের, ঠিক আছে। তো এই কে ড্যাশ চেঞ্জ হলো আর কেটা আলাদা, মানে স্ট্রেট ওয়ার আর সার্কুলার লুপটা একটু চেঞ্জ হয়, জিওমেট্রি একটু আলাদা তাই জন্য। তো এখানে কটা টার্নস আছে লুপে? লুপে তো একটাই টার্ন থাকে। আর যদি সাপোজ এই লুপটাকে আমি যদি চেঞ্জ করে দিই, যে এর মধ্যে আমি এন টার্নস করে দিলাম, যদি এরকম ভাবে দেখানো হয় যেটা আগে ছিল যে এন নাম্বার অফ টার্নস আছে, ঠিক আছে, যে এন টার্নস আর দেয়ার, তখন কি লিখবো? ম্যাগনেটিক ফিল্ডটা সেম থাকবে। সাপোজ আগে একটা টার্ন ছিল, তো ম্যাগনেটিক ফিল্ডটা ছিল সাপোজ 1 ইউনিট, দেন আমি 10টা টার্ন করে দিলাম, তো কত ইউনিট হবে? 10 টাইমস হবে, 10 ইউনিটস হয়ে যাবে। যদি 100 টার্নস করে দিই, 100 ইউনিটস হয়ে যাবে। তো সেই ব্যাপারটাই হলো। তো এক্সট্রা কিছু না, তখন কয়েল যদি থাকে না, ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ কয়েল, তো কে ড্যাশ থাকবে, ঠিক আছে, আই থাকবে, আর থাকবে, এক্সট্রা কি মাল্টিপ্লাই করবো এনটা নাম্বারটা, তো কে এন আই, ঠিক আছে, NI/R। নর্মালি আমরা মনে রাখবো I/R, কারেন্ট বাই ডিস্টেন্স, কারেন্ট বাই রেডিয়াস, আর এখানে নাম্বার অফ টার্নস ইন্টু কারেন্ট বাই রেডিয়াস, ঠিক আছে। তো NI/R, এন মাল্টিপ্লাই হলো, মাল্টিপ্লায়ার একটা ইউনিটারি মেথড, ঠিক আছে। তো এটা তো অনেক কিছুই থিওরি হয়ে গেল, ঠিক আছে। তার থিওরি দরকার নেই, যতটা থিওরি মার্কস পাওয়ার পেয়ে গেছি, এবার অ্যাপ্লাই করে নিই, ঠিক আছে। যে কোশ্চেনগুলো স্কুলে দেখাচ্ছিল, কয়েকটা স্কুলে আমাকে বলছিল এটা কি করে হবে, তো ওই টাইপগুলো দেখিয়ে দিই, ঠিক আছে। তো এখানে আমার কোয়েশ্চেন হলো যে সাপোজ যদি কোনো একটা দুটো লুপ সাপোজ আছে, দুটোতে সেম কারেন্ট যাচ্ছে, যে লুপ 1-এও যাচ্ছে 2 অ্যাম্পিয়ার, লুপ 2-তেও 2 অ্যাম্পিয়ার, সেম কারেন্ট আছে। এবার সাপোজ একটা রেডিয়াস 5 সেন্টিমিটার, আরেকটা হলো 10 সেন্টিমিটার, তো কার ম্যাগনেটিক ফিল্ডটা স্ট্রঙ্গার হবে? যেমন আর্চ দিয়ে যদি দেখি, আর্চ যদি লার্জার হয়, তখন ম্যাগনেটিক ফিল্ড কি হবে? কমবে তো। তো আমরা যদি লার্জার যদি সাইজের লুপ থাকে আর সেম কারেন্টই আছে, তো লুপটা লার্জ হলে কি হবে? ম্যাগনেটিক ফিল্ডটা উইক হয়ে যাবে, উইকের ম্যাগনেটিক ফিল্ড হবে। যত স্ট্রঙ্গার হতে গেলে কি করতে হবে? স্মল সাইজের লুপ নিতে হবে। তো স্মল সাইজের লুপ, স্ট্রঙ্গার ম্যাগনেটিক ফিল্ড। কারণ আর তো কি আছে, রেসিপ্রোকালে আছে, সেটা হলো। আর কারেন্ট ইনক্রিজ হলে তো ইনক্রিজ হবেই, আর ডিস্টেন্স আর রেডিয়াস ইনক্রিজ হলে ম্যাগনেটিক ফিল্ড উইক হয়ে যাবে, ঠিক আছে। তো ডিক্রিজ করবে ওটি, তো ওইটার বেসিসেই কোয়েশ্চেনটা আছে, ঠিক আছে। তো কনস্ট্যান্টের কি নামটা জানতে ইন্টারেস্ট আছে কারো? আগে ওটা একজন বলে দেখাতে, তাই দেখিয়েছিলাম না, এখানে জিজ্ঞেস করছি, আমাদের লাগবে না, বোর্ডের ধারে কাছে ওটা জিজ্ঞেস করবে না, ঠিক আছে। তো ইন্টারেস্ট আছে ওর নামটা কি জানার? আছে তো, ওটা বলে দেবো নামটা, ঠিক আছে। তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাই ছিল না, ওটাকে আমরা কি লেটার দিয়ে লিখতাম? মিউ দিয়ে। কোথাও মিউ, কোনো কোনো টেক্সট বুক এনও লিখতো, এন ফর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স লিখে, তো এটা মিউ 0 দিয়ে লিখে, ঠিক, ভেরি গুড। মিউ 0 যে কনস্ট্যান্টটা আছে, মিউ 0, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি ফর্মেটটা কেমন হয় বলে দিই, তো যদিও কাজে লাগছে না, তো বি এর সার্কুলার লুপ যদি থাকে, তো কে লিখছিলাম না, কে ড্যাশ কে এসব লিখে যাচ্ছিলাম, তো সেটা হয় μ0/2 হয়। আর I/R আছে, NI থাক, আই থাক, যাই থাক, μ0 হয়। তো μ0 একটা কনস্ট্যান্ট, যেমন ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট হওয়ার মতো কনস্ট্যান্ট। তো μ0 এর যে নামটা, μ0 μ0, এটার নাম হলো পারমেবিলিটি। দিস ইজ নোন অ্যাজ পারমেবিলিটি অফ ফ্রি স্পেস, পারমেবিলিটি অফ ফ্রি স্পেস, ঠিক আছে। এর ভ্যালুটাও বলে দিচ্ছি, যদি সাপোজ খুব রেয়ারলি ইউজ হয়, দরকার লাগবেই না, হয় 4/10⁻⁻⁷ হয় এসআইতে। সিজিএস ভ্যালুটা খুব ভালো হয়, খুব ভালো মানেই কত হবে? 0 হলে তো ঝামেলা, 0 হলে তো এভরিথিং ইজ 0, তো 1 হয়, ঠিক আছে। তো সিজিএস 1 হয়, আর এসআইতে ভ্যালুটা 4/10⁻⁻⁷ এসআই ইউনিটে, ঠিক আছে। তো কিন্তু এটা আমাদের লাগবে না, ঠিক আছে। তো এটা পড়ে নিলে এখন কাজে লাগছে না, বা বিয়ন্ড 10 লাগবে, ঠিক আছে। তো 10-এর পর কোন ক্লাস থাকে? 11 থাকে তো, 12 তো থাকে না মনে হয়, হ্যাঁ, 10-এর পর তো 11, ওই 12টাই ধরে নিই আমরা আর কি, 10-এর পর 12, ঠিক আছে। 11-এ তো সবাই ঘুরে বেড়ায়, তাই না, ঘুরে বেড়ানো হয়, ঠিক আছে। এরকম এক্সকিউজে বাড়ি থেকে বেরোলো, তো 11-এ তো একা ছেড়ে দেয়, তাই না। হয়তো বাবা দিতে এলো না, মাও দিতে এলো না, একাই গেল, তো বাড়ি থেকে বেরোবে তো টিউশন যাচ্ছি, তো টিউশন তো ঘরে না, বন্ধুদের সঙ্গে অন্য জায়গায় চলে গেল, ঠিক আছে। এবার তখন বাড়িতে যখন ছুটির পর বাড়ি থেকে যদি ফোন আসে যে স্যার আপনি কটায় ছুটি দিয়েছেন, আমি বললাম তো আমি তো 8টা দিয়ে ছুটি দিয়েছি, বলে এখনো তো ঘর আসেনি,
ঠিক আছে, আমি তারপরে বললাম ওটা আসেই নি আজকে, সেটাই ছুটি দেওয়ার কি, তো সেটাই হয় 11-এ। 12-এ লাস্টে একটু সিরিয়াস হয়ে যায় সবাই, ভয়, প্রেশার, তাই না, ভয় যে পাস তো করতে হবে, তাই না, তারপর তো কলেজ যাওয়া যাবে, সেই ব্যাপারটা। ঠিক আছে, তো এখানে দেখি কোশ্চেনটা, যেটা যেটাতে মার্কস পাবো ওইটাই আগে দেখি। ঠিক আছে, তো প্যাটার্নটা এরকম দেখানো আছে, লুপ আছে, রেডিয়াস আছে, কারেন্ট আছে। ঠিক আছে, তো লুপ গুলো সাপোজ 3 লুপস পি কিউ আর। ঠিক আছে, এটা একটা স্পেশাল কোশ্চেন আসতে পারে। রেডিয়াস ইজ 5 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার অ্যান্ড 20 সেন্টিমিটার। ঠিক আছে, 5, 10, 20 তিনটে ডিফারেন্ট লুপ আছে। আর কারেন্ট গুলো বলেছে, দেখি কত দেওয়া আছে, একটাতে 4, 3, ঠিক আছে, তো পিকিউ আর তিনটে কয়েল, তিনটে লুপ। ঠিক আছে, লুপ মানে 1 টার্নস আছে, সিঙ্গেল টার্ন। তো রেডিয়াস 5, 10 অ্যান্ড 20 অ্যান্ড কারেন্ট 4, 3 অ্যান্ড 15। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে এটা বলে দিই, যে অ্যারেঞ্জ ইন দ্য increasing order of magnetic field at their center, at their centers, মানে কার ম্যাক্সিমাম আর মিনিমাম ম্যাগনেটিক ফিল্ড ওগুলো দেখতে হবে। তো আমাদের রেশিও করলেই হবে, কনস্ট্যান্টের ভ্যালু লিখতে হবে না। ঠিক আছে, ওটা লাগবে না, যে মিউ নট লিখবো না, কে দিয়ে লিখে নেবো, যে ইনক্রিজিং অর্ডার অফ ম্যাগনেটিক ফিল্ড। তো আগের আইডিয়াটা কাজে লাগবে। যেমন একটা বললাম না, যদি রেডিয়াস যদি লার্জার হয়, তো রেডিয়াস তো রেসিপ্রোকালি থাকে, তো রেডিয়াস যদি লার্জার হয় ম্যাগনেটিক ফিল্ড কি হবে, উইক হয়ে যাবে, মানে লো হবে, তাই না, লো ম্যাগনেটিক ফিল্ড। আর যার স্মল রেডিয়াস আছে তারই হাই হতে পারে। তো সব থেকে স্মল কার আছে, রেডিয়াসটা পি কিউ আর এ পি আছে, মানে এডি স্ট্রং হতে পারে। কিন্তু এবার এখানে কারেন্টটা কি সেম, ওটা তো নেই, তার মানে দুটো রেশিও করে করে দেখতে হবে। রেশিও করে করে দেখতে হবে কি হচ্ছে, আবার সেই সেন্টিমিটার মিটার কনভার্সন। তো অত আমাদের করতে হবে না, কারণ ম্যাক্সিমাম তো 2 দেবে। তো অত করবো না, আমরা ডাইরেক্ট রেশিও বলেছে তো, ইনক্রিজিং মানে রেশিও পেলেই হলো, যে 1:2 কত হচ্ছে, ওটা পেলেই আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, তো এবার দেখাচ্ছি কিভাবে করবো। তো কোয়েশ্চেন আইডিয়াটা তো ক্লিয়ার, যে সেন্টারে কার মিনিমাম হচ্ছে দেখতে হবে, কার ম্যাক্সিমাম হচ্ছে দেখতে হবে। দেন কি করবো, মিনিমাম টু ম্যাক্সিমাম না ম্যাক্সিমাম টু মিনিমাম, যা বলেছে মিনিমাম টু ম্যাক্সিমাম ইনক্রিজিং। ঠিক আছে, তো আমরা ফার্স্টে পিটা থেকে স্টার্ট করি। ঠিক আছে, আবার তো বিপি এলো। ঠিক আছে, কিন্তু এগুলোতে বিপি হাই হবে না, বিপি লোই হয়ে যাবে। ঠিক আছে, এগুলো করলে সবাই রিল্যাক্সডই থাকবে। ঠিক আছে, তো অত কমপ্লিকেটেড নয়। ঠিক আছে, তো বিপির ফর্মুলা কি ছিল, একটা কে ড্যাশ ছিল, তো ও কে দিয়ে লিখছে এখন। তো কে ছিল কে আই বাই আর, তাই না, এটা ফর্মুলা কে আই বাই আর। তো কেটা কেই থাকছে, আই আই কারেন্ট কত আছে ফার্স্টে, 4 আছে। তো 4 থাকলে অনেকে বলবে সেন্টিমিটার টু মিটার করবো, আমি সেন্টিমিটারই রাখছি, কারণ আমরা রেশিও করবো। তো তো রেশিওতে সেন্টিমিটার মিটার সব ক্যান্সেল হয়ে যাবে, ওটা প্রবলেম নেই। ঠিক আছে, তো কে ইন্টু 4, আর রেডিয়াস আছে 5, তো 4/5 কত হয়, 4/5 দেখলে তো 0.8 হচ্ছে, 0.8 কে। তো এইভাবে কম্পেয়ার করে নেবো। আর দেখি বি কিউ, দেখি কত আসছে। তো কে ইন্টু আই, তো সেকেন্ডে আই কত আছে 3, আর রেডিয়াস ভালো ভ্যালু দিয়েছে 10, তো 3/10, তো 0.3 কে। তো এটা তো অনেকটাই কম এলো, তাই না। তো ফার্স্ট এরটাই ম্যাক্সিমাম দেখা যাচ্ছে এসছে, কিন্তু আরেকটাও আছে, ওটাও দেখে নি, ওটা ইনভেস্টিগেট করতে হবে আর এরটাও। তো থার্ড এরটা যেটা বি আর ইকুয়াল টু, ওটা কি লিখবো, কে থাকলো আর কারেন্টের ভ্যালুটা আছে 15, তাই না, ম্যাক্সিমাম কারেন্ট, অনেক লার্জার কারেন্ট, 15 অ্যাম্পিয়ার কারেন্ট। তো 15/15
রেডিয়াসটাও ম্যাক্সিমাম আছে, হাইয়েস্ট রেডিয়াস, ঠিক আছে। 15/20 কত আসছে, মানে 5/3/4 আসছে, 0.75, ভেরি গুড। ঠিক আছে, তো তিনটে পেয়ে গেলাম, এটা 0.75, মানে একদম 8-এর কাছাকাছি এলো, 0.8-এর মতো, কিন্তু তাও তো ও কম হচ্ছে, এই বেশি হচ্ছে, তাই না? ওই স্মল রেডিয়াস থাকলেই ম্যাক্সিমাম হয়, এটাই বুঝতে হবে। তো এবার কারেন্টটা যদি ওর কম হয়ে যেত তখনও কমে যেত, সেটা একটা ব্যাপার। তো এইভাবে সলভ করা, শুধু I/R করলেই হবে, কে তো দরকারও নেই। তো কে ড্যাশ যায় লিখছে, ওটা তো কাজ নেই কোনো। ঠিক আছে, তো এবার তো মিনিমাম পেয়ে গেছি, কোনটা হচ্ছে মিনিমাম, তো কিউটাই, তাই না? তো বি কিউটা, কিউ ফার্স্টে থাকবে, তো অ্যাসেন্ডিং অর্ডার যেটা কিউ ফার্স্টে, তারপরে কে হবে আর, যেটা আছে মানে আর এরটা কিউ আর, অ্যান্ড ফাইনালি পি হচ্ছে, তো পিটাই ম্যাক্সিমাম। ঠিক আছে, তো কিউ আর পি হয়ে গেল, এটাই অর্ডারটা। তো এটা করলে 2 দিয়ে দেবে, তাই না? 2 তো পাবো, এই তিনটে থাকবে না, আমাদের দুটোই থাকবে, মানে পি আর কিউই দেবে, তিনটে একসঙ্গে দেবে না। দুটো কয়েল দেবে, জাস্ট আমরা রেশিওটা করবো, কারেন্ট বাই ডিস্টেন্স করব। তো কারেন্ট বাই ডিস্টেন্স করে দেখবো যেটা ম্যাক্সিমাম মিনিমাম কোনটা হচ্ছে, নে এ ইজ মোর দেন বি, বি ইজ মোর দেন এ, ওগুলো লিখে দিতে হবে, ওটা লিখলেই হলো। বা রেশিও কত আসছে ওটা করতে হবে। ঠিক আছে, তো চ্যাপ্টারে কোর পার্ট তো হলো, এবার একটা গল্পের পার্ট আছে, ওই এসি আর ডিসি আছে। ঠিক আছে, এসি আর ডিসি অল্টারনেটিং কারেন্ট, তো ওদের জেনারেটর নেই, আউট অফ সিলেবাস। তো ফ্লেমিংস এর রুলগুলো আছে, তো ওগুলো তো মোটামুটি জানাই আছে, বেসিকটা তাই বললাম না। তো আমাদের যেটা দেখতে হবে যে এসি আর ডিসি কম্পেয়ার করতে হবে, কম্পারিজন, মানে এসির অ্যাডভান্টেজ বেশি না ডিসির অ্যাডভান্টেজ বেশি, কে কোথায় ইউজ করা হয়, তাই না? তো আমাদের বাড়িতে কি থাকে, সবারই হাউস হোল্ডে এসি থাকে, তাই না? তো এসির কিছু অ্যাডভান্টেজ আছে, তাই তো, ডিসির কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, তো ওগুলোই কম্পেয়ার করবো গল্পটা। ঠিক আছে, তো এটার মধ্যে কি কারো কিছু ডাউট আছে? ডাউট অবজেকশন, এটা ভালো তো? ঠিক আছে, এমনি হলে তো ভালো, এটা ইলেকট্রিসিটি থেকে ভালো চ্যাপ্টারটা, ভালো না? এটা তো অত কিছু ভাবতে হয় না, ডাইরেক্ট চলে আসে। ঠিক আছে, হ্যাঁ, ডাইরেকশনে কিছু কিছু পার্ট থাকে যেগুলো একটু কমপ্লেক্স হয়। এসি জেনারেটর তো নেই, আউট অফ সিলেবাস। এসি জেনারেটরও নেই, তার সঙ্গে হচ্ছে ডিসি মোটর ছিল, ওইটাও নেই তো। ডিসি মোটর, এসি মোটর, সব মোটরই হয়, তো ওটা নেই। এবার মোটর কোথায় লাগবে, যদি কেউ ইঞ্জিনিয়ারিং করে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি কেউ করে তখন তার লাগবে। ঠিক আছে, তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কার ইচ্ছে আছে? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে? ইলেকট্রিক্যালে নেই, শুধু কম্পিউটার সায়েন্সেই। তো সবাই কম্পিউটার সায়েন্স আছে, ইলেকট্রিক্যালে, ইলেকট্রিক্যালে গেলে তখন মোটর, ওগুলো ইলেকট্রিক্যাল মেশিন, ওগুলো কাজে লাগবে। ঠিক আছে, সেই ব্যাপারগুলো। তো আমরা তো কম্পেয়ার করি, কম্পারিজন। ডাইরেক্ট কারেন্ট আর অল্টারনেটিং কারেন্ট, ওদের কম্পারিজন। ঠিক আছে, তো ফার্স্ট এ সোর্স, মানে কার সোর্সটা কেমন হচ্ছে। ঠিক আছে, মানে কোথা থেকে পাওয়া যায়, না এটা শুধু কম্পারিজনটা আমাদের শুধু আছে, আর কিছু নেই। মানে হোয়াট ইজ ডিসি, হোয়াট ইজ এসি, আর ওদের কম্পারিজন, কার অ্যাডভান্টেজ বেশি আর কার অ্যাপ্লিকেশনটা। তো অ্যাপ্লিকেশনটা অনলি সিলেবাসে আছে, আর কিছু নেই। ঠিক আছে, এটা হলেই চ্যাপ্টারও কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ, আরেকটা পার্ট আছে যেটা করাইনি, ডোমেস্টিক সার্কিট আছে, ফিউজ আছে, ওই পার্টগুলো আছে, মানে পুরো চ্যাপ্টার শেষ নয়, আর একদিনও লাগবে। ঠিক আছে, ওই ফিউজ হয় না, ফিউজ ওয়্যার, তার ওয়ার্কিংটা। ঠিক আছে, তো তারপরে সেই মিনিয়েচার সার্কিট ব্রেকার হয়, এমসিবি যেগুলোকে বলা হয়। ঠিক আছে, ওই পার্টগুলো আছে, ওগুলো দেখতে হবে যে। তো আমি ভাবলাম যে চ্যাপ্টার শেষ, চ্যাপ্টার শেষ তো নয়। ঠিক আছে, তো আর ইন্ডাকশনে একটু বেসিকটা বলে দেবো, কারণ ফিউচারে কাজে লাগবে ইন্ডাকশনের বেসিকটা। ঠিক আছে, স্কুলে না করলেও। তো সোর্স হচ্ছে, ডিসি সোর্সটা কোথায় হয়, ডিসি তো সোর্স হচ্ছে কি মোবাইল ফোনের ব্যাটারিটা, তাই না? যে ইলেকট্রনিক ডিভাইস যেগুলো থাকে, ইলেকট্রনিক ডিভাইস কি হয়, ডিসিতেই কাজ করে, ওদের ওয়ার্কিংটা ডিসিতে হয়। তো মোবাইলে যে হয় না লিথিয়াম আয়ন ব্যাটারি বলি, তাই তো, ওটা হয়। আদারওয়াইজ যেখানে কোনো ব্যাটারি এভারডি সেল হলো, তাই না, এভারডি ব্যাটারি, ডিওএল সেল হলো, তার প্যানাসোনিক হচ্ছে, তো সেগুলো থেকে কি পাওয়া যায়, ডিসি না এসি? এগুলো তো ডিসি দেয়। ঠিক আছে, তো সোর্সের মধ্যে তো আমরা এখন লিখতে পারি প্রাইমারি সেলস, আর যেটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল, ইলেকট্রোকেমিক্যাল সেলস। ঠিক আছে, সেলস ব্যাটারি।
সেল ব্যাটারি যেগুলো আছে ইলেকট্রোকেমিক্যাল ব্যাটারিগুলো সেখান থেকে পাওয়া যাচ্ছে, যেমন লিথিয়াম আয়ন ব্যাটারি হচ্ছে, তাই না, ডিউরাসেল হলো। তো ওগুলো সব জায়গা থেকে আমরা কি পাচ্ছি? ইলেকট্রোকেমিক্যাল মানে কি, কেমিক্যাল থাকে, অ্যাসিড বেস সল্ট থাকে, কেমিক্যাল রিয়াকশন হয়, এনার্জি ডেভেলপ হয়, সেই এনার্জিটাই ইলেকট্রিসিটিতে কনভার্ট হয়। ঠিক আছে, তো এটা একটা বেসিক পুরোনো মেথডে। তো এর অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে, তার জন্য হচ্ছে এসি কে করা হয়েছে। ঠিক আছে, এসি অনেক কমপ্লেক্স ব্যাপারটা। এসির সোর্স কোথায় পাওয়াই? এসি তো পাওয়ার জেনারেটিং স্টেশন, মানে পাওয়ার প্ল্যান্ট, তাই না, যে পাওয়ার প্ল্যান্টের মধ্যেই হবে অনলি। তো সেটা হচ্ছে ডায়নামো। ডায়নামোর এটা কি বলে? এসি জেনারেটর। এসি জেনারেটর ডায়নামো, দ্যাট ইজ পাওয়ার প্ল্যান্টস। পাওয়ার প্ল্যান্টস আর পাওয়ার জেনারেটিং স্টেশনস। তো পাওয়ার প্ল্যান্ট তো সিটি থেকে অনেক দূরে থাকে, তাই না, যেমন থার্মাল পাওয়ার প্ল্যান্ট হয় তো কোলকে বার্ন করা, আর তারপরে হাইড্রো ইলেকট্রিসিটিও তো হয়, তাই না, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, যে কোনো ড্যাম যেখানে থাকে ওখান থেকে ইলেকট্রিসিটি হচ্ছে। আবার কি হয়, নিউক্লিয়ার এনার্জি থেকেও হয়, তাই তো, নিউক্লিয়ার এনার্জি, নিউক্লিয়ার বম্ব যেটা হচ্ছে, ওই এনার্জিটাকে ইলেকট্রিসিটি জেনারেট করা, অনেক বেশি এনার্জি পাবো, তাই তো। তো কোথায় বেশি এনার্জি পাবো, কোল থেকে পাবো না নিউক্লিয়ার থেকে পাবো? নিউক্লিয়ার অনেক বেশি এনার্জি হবে, কোলে তো কম এনার্জি। নিউক্লিয়ার তো মিলিয়ন টাইমস বেশি এনার্জি দেবে, তাই না, সেই ব্যাপারটা। তো সিম্পলি পাওয়ার প্ল্যান্টস। তো আমাদের সেকেন্ড পার্টটা খুব ভাইটাল, সেকেন্ড কম্পারিজনটা। এখানে একটা গ্রাফ আছে, কারেন্ট ভার্সেস। আগে তো 9-এ অনেক গ্রাফ ছিল, তাই না, অনেক গ্রাফ ছিল, সেই ডিসপ্লেসমেন্ট টাইম, ডিস্টেন্স টাইম, অনেক কিছু ছিল, ভেলোসিটি টাইম, অনেক কিছু ছিল। তো এখানে কারেন্ট ভার্সেস টাইম, কারেন্ট ভার্সেস টাইম গ্রাফ, এটাকে একটু দেখি। তো ডাইরেক্ট কারেন্ট কি কনস্ট্যান্ট কারেন্ট না ভেরিয়েবল কারেন্ট? ডাইরেক্ট কারেন্ট তো ভেরিয়েবল হয় না, তাই না, ডাইরেক্ট কারেন্ট তো নামেই কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট থাকবেই। ঠিক আছে, তো কারেন্ট টি ফর টাইমস এ সেকেন্ড মিনিট, আর কারেন্ট ইজ অ্যাম্পিয়ার। তো ডাইরেক্ট কারেন্টে না নেগেটিভের কোনো গল্প নেই, মানে ওর কোনো নেগেটিভ সাইড বলে কিছু হয় না ডাইরেক্টে। তো অনলি কি হয়, পজিটিভ ডাইরেকশন আর ফিক্সড ভ্যালু, যে কনস্ট্যান্ট উইথ টাইম। যে ওর কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে, তো দ্যাট ইজ কারেন্টের কোনো ডাইরেকশনও চেঞ্জ হয় না, ম্যাগনিটিউডও চেঞ্জ হয় না। সাপোজ ইনিশিয়ালি কারেন্টটা ছিল সে 10 ছিল, তো এখন যদি আমি স্টার্ট করলাম যখন ব্যাটারিটাকে, তো 10 অ্যাম্পিয়ার কারেন্ট দিচ্ছে, তো 1 আওয়ার পরেও 10 দেবে, 2 আওয়ার পরেও দেবে, পরের দিনও 10 দেবে, যতক্ষণ ওর এনার্জিটা আছে, দ্যাট ইজ কেমিক্যালটা আছে। আর কেমিক্যাল হলে কি হচ্ছে, রিচার্জ করতে হবে, আদারওয়াইজ কি করতে হবে, সেলটাকে চেঞ্জ করতে হবে, সেটা। এটা কারের ব্যাটারিও বলতে পারি, সেগুলো হচ্ছে, তাই না, ইলেকট্রোকেমিক্যাল সেল সবগুলোই, এনি ব্যাটারি। তো কারেন্ট কনস্ট্যান্ট, তো কোনো চেঞ্জ হচ্ছে না, একদম সিম্পল টাইপের। তো এসিটাই দেখতে হবে, ওটাতে একটু ঝামেলা আছে, এর কি কনস্ট্যান্ট থাকবে? ক্লাস 9-এ একটা চ্যাপ্টার ছিল সাউন্ড, মনে আছে সাউন্ড চ্যাপ্টারটা? ঠিক আছে, কেমন চ্যাপ্টার ছিল, ভালো না ভালো নয়? তো সাউন্ড তো মোটামুটি ঠিকঠাকই ছিল মনে হয় চ্যাপ্টারটা, তাই না। তো ওয়াই অ্যাক্সিস এ কারেন্ট আর এক্স অ্যাক্সিস ইজ টাইম। তো সাউন্ডে একটা গ্রাফ ছিল না এরকম প্যাটার্নের, তাই তো, এমনি একটা প্যাটার্নের যে গ্রাফটা ছিল, সেম গ্রাফটা এসি। সাউন্ড ওয়েভ যেটা হয়, এসি মানে ওয়েভ, তো এসি সিগন্যাল বলে না, এসি সিগন্যালটা এরকম দেখতে হয়, এসি সিগন্যালস। এসি সিগন্যাল মানে কি, একটা ওয়েভের প্যাটার্ন হবে, যে ওয়াটার ওয়েভ হলো, সাউন্ড ওয়েভ হলো, ওয়াটার যদি আমি স্টোন দিই তো একটা ওয়েভ হয়, তো ওয়েভটা তো এমনি হয়। তো সেরকম প্যাটার্নের আর কি এসিটা হয়। তো এসিও কি একটা ওয়েভ ওর সিগন্যাল, সিগন্যাল মানে ওয়েভ। তো এসিটাও ওয়েভের প্যাটার্নেই ট্রান্সমিট হয়, ঠিক আছে, এটা ম্যাথমেটিক্যাল আর কি, ঠিক আছে। দেন কারেন্টটা এখানে তো জিরো আছে, যদি সাপোজ একটা হাফে আমি যদি +5 অ্যাম্পিয়ার কারেন্ট করি, তো আদার সাইডটা কি হবে, -5 হচ্ছে, তাই না। দেন একটা পজিটিভ হাফ আছে, একটা নেগেটিভ হাফ, যেমন হয় না স্কুলে ফার্স্ট হাফ থাকে বিফোর টিফিন বা বিফোর লাঞ্চ ব্রেক, আর একটা থাকে আফটার লাঞ্চ ব্রেক, তাই তো। তো কোন পার্টটা বেশি ভালো লাগে? আফটারটাই ভালো লাগে, কেন, তারপরে ছুটি হয়ে যাবে বলে, ঠিক আছে, তার কেন আফটারটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, তো ফার্স্টে তো এনার্জি থাকার কথা, তো ফার্স্ট হাফ, ফার্স্ট হাফ, আর এটা হচ্ছে কি সেকেন্ড হাফ। তো প্লাস মাইনাসটা কেন করলাম, সাপোজ এটা একটাকে বলা হয়, এই যে সিগন্যালটা এসি সিগন্যাল, তো তো এটাকে বলা হয়, যেমন এ তো কনস্ট্যান্ট, এ তো কোনো চেঞ্জ নেই, ডিসি ইজ পিওরলি কনস্ট্যান্ট অ্যান্ড এসি ইজ পিরিয়ডিক।
পিরিয়ডিক ফাংশন। পিরিয়ডিক মানে কি, যেমন ডে আর নাইট হয়, তো ডে ছিল নাইট হবে, আবার ডে হবে, আবার নাইট হবে, তো এটা কি হচ্ছে পিরিয়ডিক হচ্ছে, তো পিরিয়ডিক ঘুরে যাচ্ছে। তো এরকম যদি কোনো একটা হয়, যেমন ফার্স্টেও ছিল সাপোজ 0 ছিল, 0 থেকে +5 হলো, 0 থেকে হলো +5, আগেন 0, দেন যখন যাচ্ছে ডাউনওয়ার্ড তখনও কি হয়ে যাচ্ছে -5, দেন আগেন কি হবে আবার 0, আবার 0 হচ্ছে, দেন এইটাই তো কপি করে করে চলে যাবো, তাই না? তো এটা একটা ইউনিট, ঠিক আছে, সেলের মতো একটা ইউনিট। তো এটাকে কপি করবো, এটা হলো, এটাকে কপি করে পেস্ট করে করে যেতে হবে, তাই না, সেই পার্টটাই। তো এই কারেন্টটা কি হচ্ছে, কন্টিনিউয়াস একটা ভেরিয়েশন হচ্ছে, ম্যাগনিটিউডটাও চেঞ্জ হচ্ছে, ডাইরেকশনও চেঞ্জ হচ্ছে। প্লাস মাইনাস কেন, ফার্স্ট হাফে কি ছিল, ওর লেফট থেকে রাইটে যাচ্ছে, আর সেকেন্ড হাফে কোথায় যাবে, রাইট থেকে লেফটে যাবে, তাই ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে। তো ডাইরেকশনও কন্টিনিউ চেঞ্জ হচ্ছে, অলসো ম্যাগনিটিউডও চেঞ্জ হচ্ছে। তখন এটা আমরা কি লিখতে পারি, অল্টারনেটিং সিগন্যাল হচ্ছে, ইট ইজ এ পিরিয়ডিক ফাংশন, ঠিক আছে, পিরিয়ডিক ফাংশন অফ টাইম। তো ফাংশন বললে অনেকে ভেবে নেয় বিয়ে বাড়ি, ঠিক আছে, তো ফাংশন তো ঠিক হয় বিয়ে বাড়ি বা কোনো প্রোগ্রাম, ঠিক আছে, তো ওই ফাংশন নয়। ফাংশন মানে ম্যাথসে ফাংশন কি বলবো, যে x + y = 10, ওটি ফাংশন, ঠিক আছে, মানে ওগুলো হচ্ছে ফাংশন। তো এখানে ওইটা নয়, অ্যানুয়াল ফাংশন ওগুলো নয়, ঠিক আছে, সেই ব্যাপারটা নয়, বিয়ে বাড়িও নয় এখানে, ঠিক আছে, তো এখানে একটু কমপ্লেক্স, ঠিক আছে, সেই ব্যাপারটা। তো এসি সিগন্যাল, ইট ইজ এ পিরিয়ডিক ফাংশন অফ টাইম। পিরিয়ডিক ফাংশন মানে কি হচ্ছে, রিপিট হচ্ছে, ম্যাগনিটিউডও চেঞ্জ হচ্ছে, ডাইরেকশনও চেঞ্জ হচ্ছে। তো ওটা একটু লিখে নিয়ে, লেখা তো জায়গা নিয়ে ওটাই ভাবছি কোথায় লিখবো, ঠিক আছে, ওটা উপরটাই লিখে নি, ঠিক আছে, এর মধ্যে লিখে নিচ্ছি, ঠিক আছে। এসিতে লেখা একটু বেশি, তো জায়গাটা কম হয়ে গেছে। তো এখানে কি হচ্ছে, আমরা দুটো লিখতে পারি, যে ম্যাগনিটিউড and direction both changes periodically with time. এটা দেখা যাচ্ছে তো, লিখলাম, মানে রিফ্লেকশন হচ্ছে, তাই আমি বলে দিচ্ছি যে ম্যাগনিটিউড ডাইরেকশন বোথ চেঞ্জেস, এটাই গল্পটাই রেখেছে আর কি, মানে এই গল্পটাই পড়তে হবে, অ্যাসারশন রিজনিং এ আসবে, ঠিক আছে। আরো কিছু পয়েন্ট আছে, আরো 2-3টে পয়েন্ট আছে, দেখিয়ে নিই সবগুলো, ঠিক আছে। অ্যাপ্লিকেশন দেখবো, কার কোথায় অ্যাপ্লিকেশন হয়, কার কেমন মেজারমেন্ট হয়, ওগুলো একটু দেখতে হবে, ঠিক আছে। কি ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন ওই ডে নাইটের মতো চেঞ্জ হয়, যে ডে ছিল নাইট হবে, আবার তারপর নাইট থেকে ডে হবে, তো এটাও +5 থেকে -5 হলো, আবার 0 হবে, আবার +5 হবে, এরকম ভাবে রিপিট হবে, ঠিক আছে। তো যে এরকম নয় যে +5 ছিল আবার হঠাৎ 10 হয়ে গেল, আবার 0 হয়ে গেল, এরকম নয়, মানে যা আছে একটা ভ্যালুর মধ্যে থাকবে, যে +5 থেকে -5 বা +10 থেকে -10, তার মধ্যেও রান করবে, ওটাই আবার কপি হবে, রিপিট হবে, ঠিক আছে। এই পার্টটা সাউন্ড ওয়েভেও তাই হতো। তো পিরিয়ডিক ফাংশন ক্লিয়ার তো, ওয়ার্ডটা যা রিপিটেশন হয়, একটা সার্টেন ভ্যালু লিমিটে থাকে, আর ওটাই পিরিয়ডিক্যালি উইথ টাইম বলে দিচ্ছি, একই গল্পটাই দুবার লিখেছি। এবার দেখি মেজারমেন্ট কি দিয়ে করবো আমরা, ডিসি তে কারেন্ট কি দিয়ে মেজার করি, কি ডিভাইস দিয়ে, তো এ থাকে না একটা, সে সার্কেল করে এ লিখে দিই, অ্যামিটার থাকে, ঠিক, ভেরি গুড। তো অ্যামিটার দিয়ে কারেন্ট হয়, আর ভোল্টেজ কি দিয়ে হয়, ভোল্ট মিটার দিয়ে। তো এবার ডিসি তে কি হয়, ডিসি ভোল্ট মিটার, ডিসি অ্যামিটার, মানে নর্মাল যে অ্যামিটারটা, যেটা আমরা ডিসি মেজার করছি, তো সেটা এভারেডি বা ডিউরেসেল সেলেরটা মেজার করে দেবে। আর যখনই আমরা এটা এখানে লাগিয়ে দিলাম, ও বলবে 0, কিন্তু তারপর আবার ফ্যান লাগাচ্ছি, ফ্যান তো ঘুরছে, তো ডিভাইসটা কি হঠাৎ খারাপ হয়ে গেল, আবার যখন ডিসিতে নিয়ে যাবো দেখবে রিডিং দেবে, আর এসিতে লাগালেই বলছে 0। তো 0 হলে তো ভালো, বিল দিতে হবে না, তাই না, যে ফ্যান, যে যত ফ্যান এসি সব চালিয়ে নিল, তাই না, সবকিছু কিন্তু বিল দিতে হচ্ছে না, কিন্তু ওইটা হয় না, ওর একটু ঝামেলা হয়, ঠিক আছে। তো মানে এসিতে কি হয়, ও খুব ডিস্টার্ব করে, ওর ঝামেলা খুব বেশি, ঠিক আছে, তো তাও মেজার করা যায়। তো ডিসি কারেন্ট যখন কোথাও ফ্লো হয় লাইট বাল্বে, তো লাইট বাল্বের ফিলামেন্টে হিটিং এফেক্ট হয়, গরম হয়ে যায়, টেম্পারেচার রাইজ হয়। তো এসি গেলে কি টেম্পারেচার রাইজ হয় না, ওটা হয়। তো হিটিং এফেক্ট তো কমন, কিন্তু ডিসির যে অ্যাপ্লায়েন্স গুলো, মানে ডিভাইস গুলো মেজারমেন্ট, তারা কিন্তু এসি কে মেজার করতে পারে না, কিন্তু হিটিং এফেক্ট দিয়ে মেজার করা হয়। ওটা 12-এ আছে, আর শুধু লিখে রাখছি নামটা, ডিটেলটা নেই, ঠিক আছে। তো মেজারমেন্টটা একটু দেখে রাখি কি হচ্ছে। গ্রাফ তো হয়ে গেল না, গ্রাফে কোনো ডাউট নেই তো। তো যেটা থার্ডে যে পয়েন্টটা হচ্ছে পয়েন্ট নাম্বার 3, ঠিক আছে, পয়েন্ট নাম্বার 3 হচ্ছে 3 না 2, কত ছিল এটা, 3 হবে না, সেটা হচ্ছে মেজারমেন্টস।
মেজারমেন্ট কি করে করা হচ্ছে, যেমন ডাইরেক্ট কারেন্ট তো কোনো ব্যাপার না, সেটা হচ্ছে ডিসি অ্যামিটার অ্যান্ড ডিসি ভোল্ট মিটার, তো কারেন্ট ভোল্টেজ মেজার করা হয়ে যায় ওকে এটাতে। আর এসিতে কি হয়, ডিসি অ্যামিটার এসিতে কাজ করে না, তো রিডিংটা জিরো শো করে। কেন শো করে ওটা বোঝা যাবে গ্রাফ থেকেই, যে রিডিং কেন জিরো হলো। এসি গ্রাফে ফার্স্ট হাফটা পজিটিভ হলে সেকেন্ড হাফটা কি হচ্ছে, নেগেটিভ। তো ফার্স্ট হাফের যে এরিয়াটা, এটাকে যদি সাপোজ আমরা করি যে 10 ইউনিট সাপোজ পেলাম, প্লাস 10 ইউনিট এরিয়াটা, তো সেকেন্ড হাফের এরিয়াটা কত হবে, -10 ইউনিটস হচ্ছে। তো দুটোকে অ্যাড করলে কি হবে, জিরো হয়ে যাচ্ছে, তাই ওর জিরো রিডিংটাই শো করে। ও অ্যাভারেজ করে তো ওরা, তো অ্যাভারেজটা বলবে জিরো, কারণ +10 -10 করবে আর দেখলো জিরো। তাই ওরা কি করে, যে অ্যাকচুয়ালি চার্জ ফ্লো হচ্ছে, তাই না, এনার্জি কনজাম্পশন হচ্ছে, তাও কি হয় এরা ওইটাকে মেজার করতে পারে না, ওদের ওটাই প্রবলেম। কিন্তু হিটিং এফেক্ট তো হবেই, গরম তো হবেই, কারেন্ট গেলে হিটিং এফেক্ট হবে। তো এই গরম যেটা হচ্ছে হিটিং এফেক্ট, তার থ্রু দিয়ে মেজারমেন্ট করা হয়, ঠিক আছে। তো এটা মেজার করা হয় কি দিয়ে, মেজার থ্রু হিটিং এফেক্ট, যে কত হিট প্রডিউস হচ্ছে দেখি, হিটিং এফেক্ট অফ কারেন্ট, ঠিক আছে। তো ওটা আমাদের সিলেবাসে তো বাদ দিয়ে দিয়েছে, ওটা তো নেই, 12এও নেই। তো যদি কারো ইন্টারেস্ট থাকে তখন এইচ.সি. ভার্মার বই পড়তে হবে, এখানে লেখা আছে ভালো করে, ঠিক আছে। এইচ.সি. ভার্মার বই পড়লে এখানে মেজারমেন্ট নিয়ে লেখা আছে, ঠিক আছে। গল্প অ্যাক্টিভিটি অনেক দেওয়া আছে, কোথাও মার্কস পাবো না কিন্তু, ঠিক আছে, মানে 10এও মার্কস পাবো না আর 12এও পাবো না, আর যেই মেন ওগুলো তো হবে না, ওগুলো তো বাদ দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো জাস্ট বেসিক নলেজের জন্য, যদি কোথাও ইন্টারভিউতে বলে। এরপর একটু ইন্ডিয়ার গল্পতে আসি, তো আমরা তো ইন্ডিয়াতেই আছি, তাই না। তো ইন্ডিয়াতে যে পাওয়ার প্ল্যান্ট হয়, তো এখানে এসি জেনারেট হচ্ছে। তো এসির কি হচ্ছে, যখনই কেউ ভেরিয়েবল হয়, যেমন সাউন্ডে ছিল না যে ফ্রিকোয়েন্সি, আর কি কি ছিল, ওই টাইম পিরিয়ড, ওয়েভ লেন্থ, ওই সব ছিল। তো এসির একটা ফ্রিকোয়েন্সি হয়, কারণ এসি তো ভেরিয়েবল, চেঞ্জ হচ্ছে, তো চেঞ্জ হলে ফ্রিকোয়েন্সি থাকবে, টাইম পিরিয়ড থাকবে। তো ইন্ডিয়ার টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সিটা জানতে হবে, যদিও আসবে না ওটা, যদি অ্যাক্টিভিটি কেস স্টাডি ওগুলোতে আসে তখন একটু জেনে রাখা আর কি, ঠিক আছে। মানে এসি থাকলে কি হয়, যে ওদের একটা এসি সিগন্যালের টাইম পিরিয়ড থাকে, তো টাইম পিরিয়ড অ্যান্ড ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, টাইম পিরিয়ড অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ দ্য সিগন্যাল। তো এটা একটু দেখে নিই কেমন হচ্ছে। তো আগেই গ্রাফটা ড্র করা আছে, আর করতে হবে না, ঠিক আছে। আগেই গ্রাফটা ড্র আছে, এটাই তো ছিল, একটা ফার্স্ট হাফ একটা সেকেন্ড হাফ ছিল। কারেন্ট টাইম তো জিরো আছে, সাপোজ এখানে আমি টাইমটা নিলাম, সে 2 নিলাম, 2 সেকেন্ড। তো এই ফিগারে যেটা রাইটে করলাম, ওর টাইম পিরিয়ড কত হচ্ছে, মানে 1 সেকেন্ড হবে না 2 সেকেন্ড হবে, 2 সেকেন্ডই হবে, তাই না। 2 সেকেন্ড হচ্ছে, কারণ একটা প্লাস একটা মাইনাস নিলে টাইম পিরিয়ডটা হয়। তো এর যে টাইম পিরিয়ডটা হয়ে গেল 2, টাইম পিরিয়ড ইকুয়াল 2 সেকেন্ড, ঠিক আছে। তো এর ফ্রিকোয়েন্সি কত লিখবো, ফ্রিকোয়েন্সি ছিল কত, টাইম পিরিয়ড থেকে 1/t ছিল তো না। তো টাইম পিরিয়ড তো 2 সেকেন্ড, তো ফ্রিকোয়েন্সি কত হবে, 1/2 করলে 0.5, আর ইউনিট কি ছিল, হার্টজ ছিল, তাই না। কিন্তু ইন্ডিয়াতে এত কম হার্টজের হয় না, মানে কোনো পাওয়ার প্ল্যান্টে এত কম হয় না, এত কম হলে কি হচ্ছে, ফ্যান ঘুরবে না, ঠিক আছে। তো আর একটু বেশি চাই, ফ্রিকোয়েন্সি একটু বেশি করতে হবে। এটা তো আমি একটা এক্সাম্পল দিলাম, একটা জাস্ট যে কোনো একটা ওয়েভ থাকলে টাইম পিরিয়ড ফ্রিকোয়েন্সি, তো এটা তো লাগছে না ওদের। তো ইন্ডিয়ার যেটা হচ্ছে এসিতে, যে ডেটাটা মনে রাখতে হবে এখান থেকে, ইন্ডিয়ার এসি মানে কান্ট্রি ওয়াইজ একটু চেঞ্জ হয়, মানে ডিফারেন্ট কান্ট্রিজে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি থাকে। তো ইন্ডিয়ার যেটা হচ্ছে পাওয়ার প্ল্যান্টে যে ফ্রিকোয়েন্সি অফ এসি, ফ্রিকোয়েন্সিটা হয় 50 হার্টজ হয় পাওয়ার প্ল্যান্টে। মানে যেখানেই পাওয়ার প্ল্যান্ট হোক, সেটা থার্মাল হলো, সেটা হাইড্রো ইলেকট্রিসিটি হলো, নিউক্লিয়ার হলো, যাই হবে 50 হার্টজে হয়। মানে ওখানে একটা এসি জেনারেটর থাকে, তো কয়েল থাকে, তো কয়েলটা সেকেন্ডে কত টাইম রোটেট করবে, যদি 50 হার্টজ হয়, রোটেশনটা কত হচ্ছে 50 হার্টজ, মানে পার সেকেন্ড কত রোটেশন হবে, 50 টাইমস রোটেট করবে 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে 50 মানে তো অনেক স্পিডে ঘুরছে, তাই না। মানে মিনিটে নয় কিন্তু 1 সেকেন্ডে হচ্ছে, মানে 1 সেকেন্ডে 50 টাইমস কয়েলটা রোটেট করে। মানে একটা বড় সাইজের জেনারেটর থাকে, কয়েল থাকে, ওই কয়েলটা ম্যাগনেটে রাখা থাকে, রোটেট করে, তো 1 সেকেন্ডে 50 টাইমস রোটেট করবে, তবে কি জেনারেশন হবে 50 হার্টজ।
ঠিক আছে? তো মানে এখানে আমরা বলতে পারি 50 হার্টজ মানে যে কয়েল রোটেটস 50 টাইমস পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 50 টাইমস রোটেট করছে, তো অনেকটাই তো ফাস্টার। চায়নাতে যেটা হয়, চায়নার ইউএসএ তে 60 টাইমস হয়, 60 হার্টজ হয়, ঠিক আছে? তো চায়নাতে 60 হার্টজ হয়, তো ওখানে 60 টাইমস রোটেট করে, মানে ওটা কান্ট্রি স্পেসিফিক স্ট্যান্ডার্ড একটা নিয়ে নিয়েছে, আর কিছু না, ঠিক আছে? তো ফ্রিকোয়েন্সি বেশি হলে এনার্জিটা একটু বেশি পাওয়া যায়, ওটা একটা ব্যাপার আছে, ঠিক আছে? তো 50 হার্টজ যদি ফ্রিকোয়েন্সি হয় ইন্ডিয়ার এসি সাপ্লাই, তো তার টাইম পিরিয়ড কত হবে? তো এক্সাম্পল তো দেখিয়ে দিচ্ছি। তো যদি সাপোজ এখানে এলো, টাইম পিরিয়ড কি লিখবো? টাইম পিরিয়ড কত হয়? 1/ফ্রিকোয়েন্সি, তো তাই না? তো 1/50 কত আসছে? 1/5 তো 2 হয়, তো এটা 0.2 হচ্ছে না, 0.02 হচ্ছে, কারেক্ট, 0.02 আর সেকেন্ড হবে, ঠিক আছে? তো ইন্ডিয়া জাস্ট মনে রাখতে হবে ফ্রিকোয়েন্সি 50 হার্টজ মানে কয়েল যেটা থাকে সেটা রোটেট করছে ডায়নামোটা 50 টাইমস পার সেকেন্ডে। আর একবার যখন রোটেশন হয় না, একবার প্লাস হয় একবার মাইনাস হয়, ঠিক আছে? তো 50 হার্টজ আছে পার সেকেন্ড, তো 50 হার্টজ মানে হচ্ছে 50 টাইমস পার সেকেন্ড পজিটিভ হবে আর 50 টাইমস পার সেকেন্ড নেগেটিভ হবে। তো ডাইরেকশনটা কত টাইমস চেঞ্জ হচ্ছে? 1 and 2, মানে একবারে দুবার হচ্ছে। তো 1 হার্টজ হলে দুবার চেঞ্জ হয় ডাইরেকশন। ডাইরেকশন মানে 50 হার্টজ বলেছে, তো তো 1 সেকেন্ডে 50 টাইমস কি হবে? রাইট থেকে লেফট থেকে রাইটে গেল, আর 50 টাইমস রাইট থেকে লেফটে আসবে, ঠিক আছে? অপোজিট জিনিসটা হবে, মানে লেফট থেকে রাইটে যাচ্ছে 50 টাইমস, আর রাইট থেকে লেফটেও আসছে 50 টাইমস। তো 1 সেকেন্ডে টোটাল কভার রোটেট হচ্ছে 100 টাইমস হচ্ছে, এবং ডাবলটা হচ্ছে, ঠিক আছে? তো তো ওটা একটু লিখে নি কোথাও, ঠিক আছে? তো এসির সাইডে বললাম না লেখাটা বেশি, এর তো কিছুই লিখিনি, এর লেখা নেই, ঠিক আছে? এর ফ্রিকোয়েন্সি হবে ডিসির, ডিসির ফ্রিকোয়েন্সিও হয় না, ডিসি টাইম পিরিয়ডও হয় না, তাই ওর কোনো লেখাই নেই, তো ওরই লেখা, কিন্তু ওর জায়গাটাই কম হয়ে গেছে, ঠিক আছে? তো এটা একটু লিখে নি, ব্যাপারটা কি হলো? কি ডাইরেকশন অফ কারেন্ট, direction of AC signal changes 100 times 100 times per second, ঠিক আছে? পার সেকেন্ডে 100 টাইমস চেঞ্জ হচ্ছে, মানে যা হার্জ হবে তার ডাবল হবে, মানে একবারে পজিটিভ হচ্ছে নেগেটিভ হচ্ছে। তো 50 টাইমস পজিটিভ ছিল, 50 টাইমস নেগেটিভ হলো, ঠিক আছে? তো লেফট টু রাইট যাচ্ছে 50 টাইমস, রাইট টু লেফট যাচ্ছে 50 টাইমস, এত রকম চেঞ্জ হয়, এগুলো সব 12 সব ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমাদের ভ্যালুগুলি মনে রাখতে হবে, যে ইন্ডিয়ার 50 হার্স আর কত টাইম পিরিয়ড, ঠিক আছে? তো ডিসিতে কি কোনো টাইম পিরিয়ড থাকে? ফ্রিকোয়েন্সি জিরো হয় ডিসিতে, ডিসির ফ্রিকোয়েন্সি জিরো হলে টাইম পিরিয়ড কি হবে? 1/f, 1/0, 1/0 মানে তো আনডিফাইন্ড, তাই না? আনডিফাইন্ড হয়, তো ফিজিক্সে ওটা ইনফিনিটি আর ম্যাথসে আনডিফাইন্ড, ঠিক আছে? তো ইনফিনিটি, তো ফিজিক্সে ওটা ইনফিনিটি লিখে দিচ্ছে, ঠিক আছে? তো ফ্রিকোয়েন্সি ডিসিতে জিরো, এটা জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ ডিসি, কনফিউজ করার জন্য এটি জিরো, কারণ যার চেঞ্জ হয় তার ফ্রিকোয়েন্সি থাকে, ঠিক আছে? কিন্তু এর তো কোনো চেঞ্জ হয় না, এর তো কোনো ডে নাইট নেই, ডাইরেকশন চেঞ্জ নেই, তাই কি হলো? ফ্রিকোয়েন্সি জিরো, ঠিক আছে? তো আরেকটু ডিস্টার্ব করবো, আরেকটা ফিফথ পয়েন্ট আছে, অ্যাপ্লিকেশন। তো কার অ্যাডভান্টেজ বেশি, এসি না ডিসি? ওটাই লিখতে হবে লাস্টে, কার অ্যাডভান্টেজ বেশি। তো কেন এসি? তো এবার এসি কেন হচ্ছে ওটা একটু দেখে নিই, ঠিক আছে? ওই ব্যাপারটা মানে থিওরি, পুরোপুরি থিওরি, টেকনিক্যাল কিছু না, থিওরি লেখা, ঠিক আছে? তো এই টাইম পিরিয়ড ফ্রিকোয়েন্সির মধ্যে কোনো ডাউট আছে? তো এই কম্পারিজনটা কেমন, ভালো না ভালো নয়? কম্পারিজনটা মনে হচ্ছে ঠিকঠাকই আছে না? তো এটা একটু করতে হবে, আমি নেক্সট উইকে তো ভাবছিলাম একটা ভাইভা নেবো আর কি, ঠিক আছে? ইলেকট্রিসিটি টেস্ট হলে ভাইভাও হবে আর কি, 2 in 1 একসঙ্গে, মানে টেস্টও হবে পরে ভাইভাও হবে, ঠিক আছে? মানে ভাইভা হচ্ছে সবাইকে বাড়ি যেতে হবে, আবার 1/1 আসতে হবে, ঠিক আছে? রোল নাম্বার বলে দেবে একটা করে, ঠিক আছে? কার রোল নাম্বার কি, ওই রোল নাম্বার ওয়াইজ আসতে হবে, ঠিক আছে? তো সেই প্রবলেমটা, রোল নাম্বারটা মানে অ্যালফাবেটিক্যালি সাজিয়ে দেবো, অ্যালফাবেটিক্যালি নামটা যেটা হচ্ছে, তো নামে অ্যালফাবেটিক্যালি, ঠিক আছে? তো এই দিয়ে কারো নাম আছে, সেটা হচ্ছে এ দিয়ে হলো, এবার এ তারপর আরেকটা এ আছে না আরেকটা বি আছে, এ বি যদি কারো থাকে, ঠিক আছে? তো তার রোল নাম্বার পরে হবে, যদি এ দিয়ে কারো থাকে তার আগে হবে, এরকম হবে, ঠিক আছে? তো তো পর কথা যেমন থাকবে,
তো একবার দেখি ফিফথে অ্যাপ্লিকেশনসটা। অ্যাপ্লিকেশনস, ঠিক আছে। আর তারপরে ভাইবা হয়ে গেলে তো যার হয়ে যাবে সে এখানে আবার ওয়েটই করবে, তাই নয়তো বাইরে গিয়ে বলে দিল যে কি কোশ্চেন করছে সবাইকে, তাই না? তো সে এখানেই ওয়েট করবে, মানে ওইখানেই আটকে রাখা হবে, তো সবার একসঙ্গে ছুটি হবে, ঠিক আছে। তো তো অ্যাপ্লিকেশনস এর মধ্যে চলে আসি, ঠিক আছে। এসির অ্যাপ্লিকেশনে অনেক কিছুই আছে, যেমন ফার্স্ট অফ অল এসিতে কি হচ্ছে, হাউস হোল্ডে যা কিছু আছে সব এসি, তো ঠিক আছে। তো মানে হাউস হোল্ড সার্কিট, ডোমেস্টিক সার্কিট, হাউস হোল্ড সার্কিটস হলো। দেন এসিতে আরেকটা অ্যাপ্লিকেশনও হচ্ছে, অ্যাপ্লিকেশন তো খুঁজলে অনেক কিছুই পাওয়া যাবে। এসি তো বাড়িতে জেনারেট হয় না, জেনারেট তো পাওয়ার প্ল্যান্টে হয়। আর পাওয়ার প্ল্যান্ট কি হয়, বাড়ি থেকে তো অনেক দূরে, তাই না? যে সিটি কনজিউমারের যে বাড়ি, তো তার থেকে কি আছে, অনেক দূরে আছে, কিলোমিটার ডিস্টেন্সে, 10 কিলোমিটার, 20 কিলোমিটার। তো অত দূরে যখন আসবে, ওয়্যারস কেবলসের থ্রু আসবে। আর কারেন্ট যখন পাঠানো হবে, যদি হাই কারেন্ট পাঠিয়ে দিই, তো কেবলসে কি হয়, মোর হিটিং এফেক্ট হবে, তো কেবলটা মেল্ট হয়ে যাবে। অনেক সময় হয় না যে হাই ভোল্টেজ বা হাই কারেন্টে মেল্ট হয়ে গেল কেবলস গুলো, সে রেড কালারে হয়ে যেত আগে অনেক প্রবলেমের জন্য, তো ওগুলো হতেই পারে ফল্টের জন্য। তো কারেন্ট যদি বেশি পাঠানো হয় তো প্রবলেম, আর বেশি কারেন্ট না এলেও প্রবলেম, নয়তো কারেন্ট তো পাবো না। তাই কি হয়, এর অ্যাডভান্টেজ হলো এসিতে কি হয়, একটা ফ্লেক্সিবিলিটি আছে, মানে কারেন্টটাকে লো করে পাঠানো যায়। মানে কারেন্ট সাপোজ 100 অ্যাম্পিয়ার জেনারেট হচ্ছে, তো ওটাকে আমি চেঞ্জ করে কি করতে পারি, 1 অ্যাম্পিয়ার করে দিতে পারি। তো কারেন্টটা কমিয়ে ভোল্টেজটাকে ইনক্রিজ করা যায়। তো এইসব করা হয়, এগুলো পরের 12-এ ভালো বোঝা যাবে। তো সেটা হচ্ছে পাওয়ার ট্রান্সমিশন একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে। পাওয়ার ট্রান্সমিশন, পাওয়ার ট্রান্সমিশন হচ্ছে পাওয়ার প্ল্যান্ট টু পাওয়ার প্ল্যান্টস টু হাউস হোল্ড অর সিটি, ঠিক আছে। এই যে ট্রান্সমিশনটা হচ্ছে, এটা এসিতেই পসিবল, ডিসিতে খুব লস হবে, ঠিক আছে, কারণ এখানে লস ইজ মিনিমাম, ঠিক আছে, লস ইজ লেস। আর এখানে হচ্ছে কি লস, এখানে খুব হাই লস হয়, কারণ ডিসি কে চেঞ্জ করা যায় না। ওই 100 অ্যাম্পিয়ার তো 100 অ্যাম্পিয়ারই ট্রান্সমিট হবে, আর অনেক লস হয়। ডিসির এটা প্রবলেম, দূরে ট্রান্সমিট করা যাবে না, ঠিক আছে। আর আরেকটা জিনিসও আছে, যে লোকালিটিতে থাকে না, যেটা সবসময় ব্লাস্ট হয়ে যায়, মানে যেটা সবসময় ফেটে যায়, যেটা ট্রান্সফর্মার তো সবসময় তো ফেটে যায়, তো এটাই প্রবলেম হয়। তো সেই ব্যাপারটাই আর কি, দ্যাট ইজ ওয়ার্কিং অফ ট্রান্সফর্মার, ওটা বেশি ওয়ার্কিং অফ ট্রান্সফর্মার। তো ট্রান্সফরমার্সের যে ওয়ার্কিং, তো ওর ওয়ার্কিংটা এসিতে হয়। ট্রান্সফরমার যে লার্জ সাইজের ওটা নয়, মোবাইল ফোনে আমাদের অ্যাডাপ্টার থাকে, তো মোবাইল ফোন অ্যাডাপ্টার যেটা আছে, তো আর মধ্যে ছোট সাইজের ট্রান্সফরমার থাকে। ও কি করে, হাই ভোল্টেজকে লো ভোল্টেজ করে দেয়। ট্রান্সফরমার কি করছে, হাই টু লো ভোল্টেজ করে, লো টু হাই ভোল্টেজ করে। আর এটা কি ডিসিতে হবে? ডিসিতে ভোল্টেজ চেঞ্জই হয় না, ফিক্স। তো যদি 220 থাকে 220 থাকবে, নো চেঞ্জ, ঠিক আছে। তাই এটা এসিতেই কাজ করে ট্রান্সফরমার, ঠিক আছে। আর এর অপোজিট এখানে অ্যাপ্লিকেশন গুলো লিখে নিই। এ তো হাউস হোল্ডে হয় না, নর্মালি হয় না, ঠিক আছে। কিন্তু ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলো, মোবাইল ফোন বা কম্পিউটার যেগুলো আছে, তাদের যে সার্কিটগুলো, ওরা না এসি বোঝে না, এসিতে কাজ করে না। তো তারা পিওরলি ডিপেন্ডস অন ডিসি। তো ইলেকট্রনিক ডিভাইসের সার্কিটগুলো, ঠিক আছে। তো ইলেকট্রনিক্স, অল ইলেকট্রনিক সার্কিটস অ্যান্ড ডিভাইসেস, সার্কিটস অ্যান্ড ডিভাইসেস, যত ইলেকট্রনিক ডিভাইস আছে, মানে সেলফোন, স্মার্টফোন, যাই হোক, ঠিক আছে, স্মার্টফোন হোক আনস্মার্টফোন হোক, এখন তো সব স্মার্টফোন, এখন তো নট অনলি ফোন স্মার্ট, সব কিছুই স্মার্ট, ফ্যানও স্মার্ট, লাইটও স্মার্ট, তাই না? সব কিছুই তো সবাই কথা শোনে, তাই তো। অন হলে নিজেই অন হয়, নিজেই অফ হয়, এখন তো সবকিছুই অন অফ হচ্ছে নিজে থেকেই, ঠিক আছে। কম্পিউটারও স্মার্ট। তো স্মার্ট যত ডিভাইস আছে, গ্যাজেটস আছে, সবকিছুই হচ্ছে ডিসিতেই কাজ করে, ঠিক আছে। এটা এসিতে কাজ করে না, বুঝতে পারেন আর কি। আরেকটা জিনিস আছে, সেই কেমিস্ট্রিতে চ্যাপ্টার 3 কোনটা ছিল, মেটালস। তো তো যদি সাপোজ গোল্ড যেটা হয়, এটা তো পিওর তো নেচারে পাওয়া যায় না, একটু ইমপিওর থাকে, ইমপিউরিটি গুলো সরাতে হয়, পিউরিফিকেশন করতে হয়, পিওর গোল্ড বা পিওর ডায়মন্ড। তো ওর যে প্রসেসটা, মানে মেটালের যে পিউরিফিকেশন, তো সেটা ডিসি থ্রু দিয়ে হয়। বা অনেক জায়গায় হয় না, সাপোজ আয়রনের কোনো একটা আর্টিকেল আছে, তো আয়রনের বডিতে কি হচ্ছে, গোল্ডের একটা প্লেটিং করতে হবে, আয়রন প্লেটিং বা আয়রনে গোল্ড প্লেটিং বলে, সিলভার প্লেটিং বলে, তাই না? মানে কোনো একটা আর্টিকেল আয়রনে, তারপর সিলভার দিলাম, ঠিক আছে, করা হয় তো অনেক জায়গায়, অর্নামেন্টসে করা হয়, যে আয়রন আছে তারপরে হয়তো গোল্ড লেয়ার দিয়ে দিল, বা সিলভারের উপর গোল্ড দিল। তো সেই জিনিসগুলো যেগুলো হয়,
সেগুলোকে বলা হয় যেমন মেটালার্জি। মেটালার্জিটা কি হচ্ছে? মেটালার্জি হচ্ছে পিউরিফিকেশন অ্যান্ড এক্সট্রাকশন, যেটা সবাই পড়েও নিয়েছে। এক্সট্রাকশন অ্যান্ড পিউরিফিকেশন অফ মেটালস, ঠিক আছে। তারপর হচ্ছে গোল্ড প্লেটিং, মানে যেটাকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং, that is iron article coated with gold। এটা একটা এক্সাম্পল দিলাম, জাস্ট একটা, যে আয়রনে কি করলাম, গোল্ডের একটা লেয়ার দিয়ে দিলাম, তো দেখে মনে হবে অনেকটাই বড় গোল্ড, কিন্তু অ্যাকচুয়ালি নয়, আয়রন আছে, তাই না? আয়রন আছে, ফলস হয়ে গেল, তাই না? সেই ব্যাপারটাই। তো দেখে মনে হবে পুরোটাই বড়টাই গোল্ড, তাই না? তো ওইটা তো হচ্ছে না। যে যেগুলো হয় মানে অনেক জায়গাতে ওয়ার্ল্ড কাপে মানে পুরোটাই গোল্ড থাকে, ওটা তো আয়রন টায়রন থাকে না, না, ওটা পুরোটাই মেড অফ গোল্ড হয়, ঠিক আছে। আদারওয়াইজ ওর যদি ফলস কেউ বানায়, তো হয়তো পুরোটা আয়রন আছে, উপরে একটা থিন লেয়ার দিয়ে দিল গোল্ডের, তবেই তো হবে, তাই না? তো ওগুলো ডিসিতে কাজ করে, এগুলো এসিতে কাজ হয় না। তো মোবাইল ফোন যেগুলো হচ্ছে, স্মার্টফোন, স্মার্ট ডিভাইসেস, ইলেকট্রনিক ডিভাইসেস, এভরিথিং ইজ ডিসি, ঠিক আছে। তো এখানে চ্যাপ্টার কমপ্লিট, আর এগুলো মনে রাখতে হবে এসিতে কি কি হচ্ছে।